আচ্ছা, গুড মর্নিং এভরিওয়ান। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, তোমরা কি শুনতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, চলো আমরা শুরু করি। রেকর্ডিং অন করে দিয়েছি। তো আগের দিন আমরা শর্টেস্ট পাথ প্রবলেমটা জাস্ট বোঝা শুরু করছিলাম যে শর্টেস্ট পাথ প্রবলেমটা আসলে কি। তো আমরা এই যে অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি এটাও দেখেছিলাম শর্টেস্ট পাথ প্রবলেমে। নাকি এটা দেখা হয়েছিল না? এই কভার করেছিলাম নাকি এটার আগে এসে থামছিলাম? আচ্ছা, আমরা এটা মনে হয় একটু বাকি ছিল, এই জন্য যে বোর্ডটা এখানে ফাঁকা, আমরা এটা দিয়ে শুরু করি। তো শর্টেস্ট পাথ প্রবলেমটার অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি আছে। এটার মানেটা কি আমরা চলো আগে একটু দেখি। মনে করো একটা গ্রাফ, এরকম একটা গ্রাফ হলো, হ্যাঁ? অথবা যদি দেখাই, সো সাপোজ তুমি বের করতে চাইলা যে অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি বোঝানোর জন্য আমি এক্সাম্পলটা দিচ্ছি আর কি, যে এই যে এই নোট এ বি সি ডি, এটার নাম দিলাম ই। এ থেকে ডি তে আমার যে শর্টেস্ট পাথটা, এটা হচ্ছে কি আসলে এই যে এ টু বি, বি টু সি, সি টু ডি, এগুলোর নাম দিলাম সাপোজ S1, S2, S3, S4, S5। এটা আসলে S1, S2 আর S3 মিলায় তুমি শর্টেস্ট পাথ বের করতে চেয়েছিলে এইটুকের জন্য। এ থেকে, মানে আমরা এরকম ভাবে ফাংশন একটা রাখতে পারি, শর্টেস্ট পাথ বিটুইন এ টু ডি। ওকে আমরা জিজ্ঞেস করলাম যে এই গ্রাফের ভিতরে এ থেকে ডি পর্যন্ত, ভার্টেক্স এ থেকে ভার্টেক্স ডি পর্যন্ত যে শর্টেস্ট পাথটা আছে ওটা আমাকে বলো। ও আমাকে অ্যান্সার দিল এটা। এখন অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি তোমাদের দেখিয়েছিলাম যে এটা তো একটা বড় প্রবলেম। এই প্রবলেমটার ছোট ভার্সনটা হতে পারে শর্টেস্ট পাথ এ টু সি। এটা একটা, একইভাবে আমি ওর কাছে চেতে পারি যে এ থেকে সি এর পাথটা আমাকে দাও। অথবা এটা হতে পারে শর্টেস্ট পাথ এ টু বি, বা এগুলো সবই বলা যায় এই শর্টেস্ট পাথ এ টু ডি এর সাব প্রবলেম, বি টু সি, বা শর্টেস্ট পাথ সি টু ডি। আবার এটাও হতে পারে শর্টেস্ট পাথ বি টু ডি। এখন অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি অনুযায়ী আমরা, মনে আছে নিশ্চয়ই যে 01 ন্যাপস্যাকে আমরা দেখেছি যে নিচের ফাংশনগুলা বা সাব প্রবলেমগুলা অপটিমাল সলিউশন যদি দেয়, তাহলে উপরের প্রবলেমটাও অপটিমাল সলিউশন দিবে। এটা আসলে এই ক্ষেত্রেও প্রযোজ্য। এখানে যদি এই যে এ থেকে ডি পর্যন্ত যে পাথটা আমরা পেয়েছি, এই পাথটা যদি শর্টেস্ট পাথ হয়ে থাকে, তাহলে ওর ভিতরের যে পাথগুলা বা ওর যে সাব পাথগুলা
ওর সাবপাথ কি কি? এ টু বি, বি টু সি, সি টু ডি, অথবা এই যে এ থেকে সি পর্যন্ত একটা ছোট পাথ, সি থেকে ডি পর্যন্ত একটা ছোট পাথ। ও যদি শর্টেস্ট পাথ হয়ে থাকে, তাহলে ওকে তৈরি করা যে পাথগুলা বা যে ছোট ছোট পাথগুলা আমরা যে ধরবো, ওগুলাও শর্টেস্ট পাথ হয়ে থাকবে। এবং এটা প্রমাণও করা হয় হচ্ছে খুবই ছোট একটা প্রুফ বাই কন্ট্রাডিকশন দিয়ে, যে আচ্ছা ফাইন, এ থেকে ডি পর্যন্ত আমরা একটা শর্টেস্ট পাথ পেলাম, আমরা হচ্ছে প্রমাণ করতে চাচ্ছি যে এর ভিতরে যে এই অংশ, মানে এ থেকে ডি পর্যন্ত যে ছোট রাস্তাটা পেলাম, সবচেয়ে ছোট রাস্তা, এই ছোট রাস্তার যে মানে অংশগুলা, ওই অংশগুলাও হচ্ছে সবচেয়ে মানে পসিবল ছোট রাস্তা আর কি। মানে সাপোজ যে এখানে হয়তো আরেকটা থাকতে পারতো 10, তো এটা তো আমার ছোট রাস্তা। এখন প্রমাণ করার জন্য যে এর সাবপাথগুলোও হচ্ছে সবচেয়ে পসিবল ছোট রাস্তা, আমরা যেটা করতে পারি যে আমরা সাপোজ এখানে কি পেয়েছি, এস টু হচ্ছে সবচেয়ে শর্টেস্ট মানে সাবপাথ, এখানে S1 এই এজটা হচ্ছে সবচেয়ে শর্টেস্ট। আমরা অ্যাজিউম করে নিতে পারি যে সাপোজ আরেকটা যে কোনো একটা ক্ষেত্রে আরেকটা আমরা এখানে যে কোনো জায়গায় ধরতে পারি, আমরা ধরলাম এখান থেকে, আচ্ছা ফাইন, এ থেকে ডি ছিল শর্টেস্ট পাথ, তার মানে হচ্ছে এর যে অংশ এ থেকে সি, এটাও হচ্ছে সবচেয়ে শর্টেস্ট পাথ হবে। বাট আমরা ধরলাম যে আচ্ছা ফাইন, এটা সবচেয়ে শর্টেস্ট না, এই এই পাথটা, এটার নাম আমরা সাপোজ দিলাম হচ্ছে S6, S6টা হচ্ছে শর্টেস্ট পাথ, শর্টেস্ট সাব পাথ, বা এ টু ডি এর অংশ এমন একটা পাথ যেটা শর্টেস্ট। বাট এটা ধরার পরে যে সমস্যাটা হয়, যে এতক্ষণ এ টু ডি যে পাথটা ছিল এটা কি ছিল, S1 S2 S3 এই তিনটা মিলিয়ে। বাট এই S6টাকে আমি বলতেছি কি যে না, S1 S2 যে পাথটা ছিল তার থেকেও ছোট একটা পাথ। বাট এই S6টা এখন ধরলে যে সমস্যাটা হয়, যে এ টু ডি যে পাথটা এটাও কিন্তু ছোট হয়ে যায়, তাই না? সাপোজ S6 মানে ধরা হচ্ছে আর কি, S6 কে বলা হচ্ছে যে এই 1 2 এটার চাইতেও ছোট। তো 1 2 এটার চাইতে ছোট হলে, সাপোজ যদি এটা হয় হচ্ছে 0 ওয়েট যদি হয় একটা এজের, তাহলে কি হলো, আগেরটা কি ছিল 1 + 2 + 1, বা লেন্থ যোগ করলে হতো 4, এটা হলো 0 + 1 যেটা লেন্থ যোগ করলে হয় 1। তাহলে নতুন এই সাবপাথটা ধরার কারণে আমার একদম মেইন যে শর্টেস্ট পাথটা ছিল ওইটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমার কিন্তু এখন আর শর্টেস্ট পাথ এটা থাকতেছে না, আমার শর্টেস্ট পাথ বরঞ্চ হয়ে যাচ্ছে এটা A2C2D, যেটা আসলে সত্যি না, এটা এটাকে কন্ট্রাডিকশন করতেছে আমি এই যে এই শর্টেস্ট পাথটা ধরার কারণে। সো এটাই আর কি, এই যে প্রুফ বাই কন্ট্রাডিকশন দিয়ে আর কি বইতে প্রুফ করেছে, এখানেও ওই একই কথা যেটা আমি মাত্র বললাম, ওটাই এখানে বলা আছে যে মানে যে পাথটা শর্টেস্ট ওর ছোট ছোট যে অংশগুলো ওগুলো শর্টেস্ট হতে হবে। যদি শর্টেস্ট ওগুলো না হয়, ওর চাইতেও যদি শর্ট হয়, তাহলে আমার এই মেইন পাথটাও কিন্তু ছোট হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের যে অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি। আরেকটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে এই যে এটা মনে হয় গতকালকে কি লাস্ট ক্লাসে কি বলেছে কিনা, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রপার্টি। সো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রপার্টি, জাস্ট আ মোমেন্ট, তোমরা কি আমার কথা শুনতে পারতেছো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। কোনো ডাউট থাকলে আমাকে বলো। একটা সেকেন্ড। আচ্ছা, চলো এই পাথের প্রপার্টিটা আমরা একটু দেখি। আমাদের এখানে সিমুলেশন বেসড কোশ্চেন বেশি আসে, কিন্তু এই টাইপের কোশ্চেনও আর কি আসতে পারে অল্প কয়েক মার্কের জন্য। সেটা হচ্ছে যে শর্টেস্ট পাথ প্রবলেমগুলো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি স্যাটিসফাই করে। সো যদি আমি এখানে একটু দেখাই,
ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি বলতে কি বোঝাচ্ছে? মনে করো এটা একটা এজ এ, এটা একটা এজ ভার্টেক্স বি, এটা একটা ভার্টেক্স সি। মনে করো শর্টেস্ট পাথটা এরকম 2, এখানে 3, এখানে হলো 10। বা এরকমও হতে পারে এ বি সি, এভাবে লিখলাম, আর এটাকে দিলাম 5, এটাকে দিলাম 5, 10। এটাও কিন্তু শর্টেস্ট। এখন দুইটা শর্টেস্ট পাথ আর কি, এ বি সি এটা একটা শর্টেস্ট পাথ, আর এ সি এটা একটা শর্টেস্ট পাথ। আর এই কেসে হচ্ছে জাস্ট 2 থেকে 3 এটা শর্টেস্ট পাথ। তো খেয়াল করে দেখো, বা এটাকে এভাবে এরকমও কিন্তু হইতে পারতো বি এ সি, এটা দিলাম সাপোজ 2 3, আর এখানে দিলাম 5 4 3, এরকম দিলাম। তো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রপার্টি এটা বলতেছে যে সাপোজ যদি এরকম হয়, মানে এই ছোট এক্সাম্পলটা দিয়ে বোঝানো হয় আর কি, যে যদি এরকম 3টা ভার্টেক্স থাকে এবং পাথগুলো এরকম হয় যে এ থেকে বি, বি থেকে সি, একটা পাথ গিয়েছে যেটা হচ্ছে শর্টেস্ট পাথ, আর এ থেকে সি অন্য কোনো একটা পাথ গিয়েছে, সেটা হতে পারে আস্ত একটা পাথ, অথবা মানে কয়েকটা এরকম ভার্টেক্স মিলাই মিলাই একটা পাথ। তো এই ক্ষেত্রে এই যে এ থেকে বি, বি থেকে সি যে রাস্তাটা গিয়েছে, এই রাস্তাটা সাপোজ দিলাম ডি এ বি প্লাস ডি বি সি, এটা তো শর্টেস্ট পাথ। তার মানে হচ্ছে এটা ছোট হবে বা সমান হবে অন্য সব পাথগুলা বিটুইন এ টু সি। যদি এরকম অবস্থায় থাকে যে একটা শর্টেস্ট পাথটা এইভাবে যাচ্ছে যে এ থেকে বি, তারপরে বি থেকে সি, আবার আরেকটা পাথ আছে যে এটা এ থেকে সি পর্যন্ত যাচ্ছে, বাট শর্টেস্ট পাথ হিসাবে আমরা খুঁজে বের করলাম যে হ্যাঁ, এ থেকে বি হয়ে সিতে যাওয়া যে পাথটা, এটা হচ্ছে একটা শর্টেস্ট পাথ। তাহলে আমরা হচ্ছে মানে সবগুলো কেসেই দেখব যে এই যে এ থেকে বি যে রাস্তাটা আছে তার যে লেন্থ বা তার যে ওয়েট, বি থেকে সি যে রাস্তাটা আছে তার যে লেন্থ বা তার যে ওয়েট, ওইটা সবসময় ওই সরাসরি যে কোনো রাস্তা যদি থাকে এ থেকে সি যাওয়ার জন্য, ওই রাস্তাটার থেকে ছোট হবে বা সমান হবে। যেমন এই কেসে 2+3 কিন্তু এটার চাইতে সমান। আবার এই কেসটাতে 5+5 কিন্তু এই 10-এর সাথে মানে কম্পেয়ার করলে দেখবো যে সমান আসতেছে। এখানে যেমন ছোট, এখানে আসতেছে সমান। তারপরে এখানে 2 3, আর এই পাতটা কি 3 আর 4 হয় হচ্ছে 7, আর 7 আর 5 হয় 12 12। সো এই ইনইকুয়ালিটিটা আমরা 3টা কেসেই দেখতে পারতেছি। এই যে বারবার যে ইনইকুয়ালিটিটা আসতেছে, এটাকে হচ্ছে জাস্ট ওই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রবলেম বলতেছে, যে এখানে আমি কিন্তু লিখেও দিয়েছি। ঠিক আছে, এখানে আমি তো জাস্ট স্মলার দেন ইকুয়াল টু এভাবে দিচ্ছি, আর এখানে সেম জাস্ট এই পাশে নিয়ে গ্রেটার দেন ইকুয়াল টু দেখাচ্ছে আর কি। আচ্ছা, এটা মনে হয় লাস্ট দিন তোমাদেরকে বলা হয়েছিল ওই যে শর্টেস্ট পাথের প্রপার্টির মধ্যে, যে সবচেয়ে সবচেয়ে পসিবল শর্টেস্ট পাথ যেটা, ওটা যদি তোমাদেরকে বের করতে বলা হয়, তখন যদি আমাদের এরকম প্রবলেম হয় যে ভিতরে নেগেটিভ এজ আছে, তাহলে হচ্ছে একটা সমস্যা আমরা ফেস করি। সমস্যাটা হচ্ছে কি যে মানে তুমি সাপোজ এই যে এ বি সি ডি ই এফ জি এইভাবে একটা গ্রাফ আছে, তুমি এ থেকে ই শর্টেস্ট পাথটা বের করতে যাচ্ছ। তাহলে তুমি যেটা করবা, প্রথমে এ থেকে বি তে যাবা, বি থেকে সি, শর্টেস্ট পাথ মানে কি ভ্যালু যত কম। সো এ থেকে বি, বি থেকে সি, তারপর দেখলাম -2 -5, তারপরে এখানে -1, তুমি এই পুরাটা ঘুরবা। সো দেখো তোমার পাথ প্রথমে কি 2 থেকে 3 অলরেডি 5 হয়ে গিয়েছে, আর এই পুরাটা ঘুরলে তাহলে আসে হচ্ছে -8, একবার -8 হবে। দেন তুমি দেখলা যে আচ্ছা পাথের এখানে ঘোরাতে আসলে কি হচ্ছে, পাথের লেন্থ আরো কমতেছে। সো তুমি হচ্ছে আবার আরেকবার ঘুরলা -8, আবার আরেকবার ঘুরলা -8,
আবার আরেকবার ঘুরলা -8। তুমি দেখতেছো তুমি তো আসলে চাচ্ছ কি শর্টেস্ট পাথ, সবচেয়ে ছোট পাথটা বের করতে। এখন এখানে তুমি ঘুরতেছো যত তোমার পাথ তত ছোট হচ্ছে। তো তুমি এরকম একটা জিনিস পেয়ে যেটা হলো তুমি এখানেই আটকায় থাকলা এবং সারা জীবন ধরে হচ্ছে পাথটাকে ছোট করার চেষ্টা করতে থাকলা, কারণ তুমি শর্টেস্ট পাথটা বের করতেছো। সো শর্টেস্ট পাথ মানে বের করার ক্ষেত্রে যদি সাইকেল থাকে, নেগেটিভ ওয়েটেড সাইকেল যদি থাকে, মনে করো এখানে যদি নেগেটিভ মানে পুরো সাইকেলটা মিলে তো -8 আসতেছে, যদি এটা -8 না এসে কোনো একটা পজিটিভ কিছু একটা আসতো তাহলে কিন্তু আমরা এই রাস্তায় ঘুরতাম না, তাহলে আমরা চলে আসতাম এই রাস্তায়। সো যদি নেগেটিভ ওয়েটেড সাইকেল থাকে, মানে ওই সাইকেলের মধ্যে যতগুলা এজ আছে সবগুলোকে যোগ করলে একটা নেগেটিভ সংখ্যা আসে, এরকম হলে আসলে শর্টেস্ট পাথটা বের করা পসিবল না, এটা এক্সিস্টই করে না, কারণ তুমি সারা জীবন হচ্ছে এই জায়গাটার মধ্যে ঘুরপাক খেতে থাকবা। তো যাক, আমরা প্রপার্টিজগুলো তো দেখেছি, এখন একটা ফাংশন দেখি। এই ফাংশনটা হচ্ছে আমরা এই যে বেলম্যান ফোর্ড আর ডায়াক্সট্রা যে দুটো অ্যালগোরিদম আমরা আজকে সিমুলেট করব এবং মানে শিখে ফেলবো কাগজে কলমে করা, ওখানকার বলা যায় কোর ফাংশন রিল্যাক্স ইউভিডব্লিউ, যে এটা দেখলে আমরা বুঝতে পারবো রিল্যাক্স ফাংশনটাকে তুমি হচ্ছে একটা এজের শুরুর ভার্টেক্সটা দিচ্ছ, যেমন এটা ইউ থেকে শুরু হচ্ছে এবং শেষের ভার্টেক্সটা দিচ্ছ বি থেকে যে শেষ হচ্ছে, এবং ওজনটা দিয়ে দিচ্ছ বা ওয়েটটা দিয়ে দিচ্ছ এই যে 2। এটাকে রিল্যাক্স করার মানেটা হচ্ছে অনেকটা এরকম যে দেখো, আমরা এইভাবে বলতে পারি যে রিল্যাক্স কেন বলা হচ্ছে, ওর ওয়েট মানে ওর ভিতরে কত আছে, ওর ভিতরে ভ্যালুটা হচ্ছে 9, এটা একটা মানে ভ্যালু। তো এটা অনেকটা এরকম যে আমরা যখন বলি এই এজটাকে রিল্যাক্স করো, তখন মানে যেটা হয় যে ইউ থেকে শেষ হচ্ছে কোথায়, ভিতে যে। তো রিল্যাক্স করা বলতে আসলে এই ভিটাকে যেখানে শেষ হচ্ছে ওকে রিল্যাক্স করা। যেমন এটা একটু পরে আমরা দেখবো কেন কাজ করছে বা কেন আমরা এই জিনিসটাই করতেছি। এখানে কি 5 আর 2 যোগ করলে আসে হচ্ছে 7, আর এখানে আসতেছে হচ্ছে ভি এর 9। সো ভি এর যেহেতু বড় একটা ভ্যালু আছে, ওর ভ্যালুটাকে আমরা একটু ছোট করে দিলাম, ওর ওয়েটটা আমরা একটু বা ভ্যালুটা একটু কমিয়ে দিলাম, ওকে একটু রিল্যাক্স করলাম। এই যে ঠিক একইভাবে মানে এটা যদি ওর কাছে অনেকটা এরকম যে কারো কাছে একটা বড় বোঝ মানে বস্তা আছে বা বোঝা আছে, তুমি হচ্ছে বোঝাটাকে একটু কমিয়ে দিলা। ঠিক একইভাবে এইখানেও এই একইভাবে রিল্যাক্স ফাংশন কল করা হলো, ওর কাছে আছে হচ্ছে কত 6, আর রিল্যাক্স চেষ্টা করে যে ইউ এবং হচ্ছে যে এজটা আছে ভিতে যাওয়ার জন্য ইউ থেকে, ওই দুটা যোগ করে যে মানে সংখ্যাটা আসে ওইটা ওকে দিয়ে দেয়া। মানে ওর যে এখানে যেমন ওর বোঝা হচ্ছে সাপোজ 9 কেজি, বাট ওই বোঝাটা কমিয়ে দিয়ে হচ্ছে যে ইউর যত বোঝা আছে আর এই যে ওদেরকে কানেক্ট করা যে লাইন এটার যত ওয়েট আছে এই দুটা মিলায় যত আসে ওকে হচ্ছে ততটা দিয়ে দেওয়া হয়, ওর বোঝাটা কমে যায়। বাট এখানে দেখো ইউর হচ্ছে যতটুকু আছে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 2, 5 আর 2 হয় হচ্ছে 7। সো এই 7টা যদি ওকে দিয়ে দেওয়া হয় তাহলে কি ওর বোঝা বেড়ে যাবে না? আচ্ছা, এটা রিল্যাক্স করলে কি আসবে মনে হয়, কেউ কি আমাকে বলতে পারবা? এই যে এই এজটাকে আমি রিল্যাক্স করতেছি, এর ভ্যালু মানে এই ইউ এর মধ্যে আছে হচ্ছে 5, আর এই ভি এর মধ্যে আমার আছে হচ্ছে 6, তাহলে আফটার রিল্যাক্সিং এর ভিতরে কত থাকা উচিত? 7 থাকবে? স্যার আনচেঞ্জ থাকবে না? আনচেঞ্জ থাকবে, কারণ রিল্যাক্স করার প্রয়োজনটা হচ্ছে যে ওর বোঝাটা কমিয়ে দেয়া। এগুলো সব হচ্ছে ডিস্টেন্স বাই দ্য ওয়ে, যে 5, 9, 5, 6 আপাতত আমরা যদি ওই পার্সপেক্টিভে কথা বলতেছি না, একটু পরে দেখবা যে এগুলোকে আমরা আসলে ভিতরে ডিস্টেন্স দিয়ে করছি। সো হ্যাঁ, ঠিক বলেছো একদম, এটা হচ্ছে আনচেঞ্জড থাকবে, কারণ রিল্যাক্স করার উদ্দেশ্যটা হচ্ছে ওর বোঝাটা কমিয়ে দেয়া। বাট তুমি যদি রিল্যাক্স করতে যে বোঝাই বাড়িয়ে দাও তাহলে তার মানে রিল্যাক্স করা হলো না এখানে। সো এই জন্য আর কি 6 ছিল, এখানে 6ই থাকবে, ভিতরে আমরা আর 7 বসাবো না। এবং এই ফাংশনটা আমরা এই যে প্রচুর এটার ব্যবহার দেখব দুইটা অ্যালগোরিদমেই। তো আসলে আমরা প্রথম ইয়েটা দেখি, আমরা এটা ইনফ্যাক্ট সিমুলেট করব এবং এটা দেখবা যে মানে আমরা তো বিএফএস ডিএফএস করে আসছি না, তো আমাদের আসলে এটা খুব মানে ইজি লাগবে। আরেকটা ছোট্ট জিনিস আমরা যেটা মানে কর্মের বইতে ওরা হচ্ছে খালি ডিস্টেন্সটা বের করছে,
বাট তোমাদের হয়তো মনে আছে বিএফএস যখন আমরা করতাম আমরা কিন্তু আরেকটা মানে ডিস্টেন্স ছাড়া আরেকটা অ্যাট্রিবিউট রাখতাম, সেটা হচ্ছে প্যারেন্ট। ওই প্যারেন্টটা ইউজ করে আমরা শর্টেস্ট পাথ মানে কোনো একটা ভার্টেক্স থেকে একদম শর্টেস্ট পাথ পর্যন্ত চলে যেতাম। সো এখানেও আমরা সেটা এইভাবে সিমুলেট করতে পারি, বাট আমরা হচ্ছে এটা একটু মডিফাইড ভার্সনটা দেখবো, সেটা হচ্ছে ওই যে প্যারেন্টটাকে হচ্ছে রাখা আর কি। তো আমাদের মানে রিল্যাক্স যে ফাংশনটা এখানে একটু হালকা মডিফিকেশন হবে এরকম করে যে সাপোজ ভি কে যদি চেঞ্জ করে দেয় তাহলে ইউ কে হচ্ছে ভি মানে চেঞ্জটা করছে কে ওকে ইউ, তাহলে আমরা হচ্ছে ইয়ে করবো যে প্যারেন্ট অফ ভি যদি চেঞ্জটা হয় ইজ ইকুয়াল টু ইউ। এইটুক মডিফিকেশন রিল্যাক্স ফাংশনের করা হয়ে থাকে। তো কর্মেনের বইতে যদিও এটা নাই, বাট অন্য অন্য বই পুস্তকে এটা আছে, আর বিভিন্ন নেটের সাইটেও দেখবা। সো আমরা এইভাবে করবো আর কি। তাহলে আমাদের এটাও করা হবে, আবার একই সাথে প্যারেন্টও বের করা হবে। মানে ওকে চেঞ্জ করা হলো, চেঞ্জ করা হলেও বলতেছে যে এটা হচ্ছে আমার প্যারেন্ট। তো চলো আমরা বেলম্যান ফোর্ডের সিমুলেশন দেখি। সিমুলেশন দেখার আগে এটা মানে সিরো কোডটা একবার জাস্ট একটু চোখ বুলায় নিচ্ছি আমরা। প্রথমে একটা ইনিশিয়ালাইজেশন স্টেপ, তারপর দেখা একটা লুপের মধ্যে লুপটা কতবার চলবে। মনে করো তোমার পুরা গ্রাফের মধ্যে সাপোজ 10টা ভার্টেক্স আছে, তাহলে এই লুপটা চলবে হচ্ছে 9বার। ওই 9বার যেটা করব, যতগুলা এজ আছে সবাইকে হচ্ছে আমি রিল্যাক্স করব, এবং এই 9বার রিল্যাক্সেশনের পরে এটা আসলে ঠিকঠাক হয়ে যায়। আর লাস্টে আমি চেক করব প্রতিটা এজের ক্ষেত্রে যে ওদের কেউ কি এরকম আছে যাকে আরো বেশি রিল্যাক্স করা যায়। যদি লাস্টে যে এরকম সিচুয়েশন পায় যে আরেকবার আরো রিল্যাক্স করানো যাচ্ছে, তার মানে হচ্ছে এর ভিতরে একটা সাইকেল আছে। আমরা সিমুলেশনটা দেখি তাহলে ইয়ে হবে। আচ্ছা, এটা হচ্ছে একটা গ্রাফ। হ্যাঁ, এটা একটা গ্রাফ। তোমরা চাইলে যে আমি প্রিমস অ্যালগোরিদম, এটা কিন্তু অনেকটা প্রিমসের মতনই আমরা চাইলে দেখতে পারতাম। প্রিমসে যেমন সবকিছু এই ভার্টেক্স গুলার উপরে উপরে লিখেছি, তোমরা চাইলে ওইভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। বাট বেস্ট যেটা হয় আর কি, মানে আনলেস যদি আলাদা করে ইয়ে করা থাকে, সেটা হচ্ছে যে এখানে একটা টেবিল করে ফেলা। কারণ এখানে স্বাভাবিকভাবেই তোমাদের অনেক কাটাকাটি হবে, দেখা যাবে লেখা কেউ কেউ বিভিন্ন মানে ভাবে লেখা হচ্ছে। তো এই জন্য বেস্ট ইয়ে হচ্ছে যে একটা টেবিল বানায় দেয়া। এখানে কয়টা ভার্টেক্স আছে টোটাল? 7টা ভার্টেক্স, এবং এর ভিতরে যে যতগুলো এজ আছে ওই এজগুলোকে আমি হচ্ছে এখানে লিখে ফেলেছি। তো 7টা ভার্টেক্স থাকলে এটা রিল্যাক্স হবে কত, মানে ইয়ে মানে কতবার লুপটা ঘুরবে? একটু আগে আমরা দেখে আসলাম যে 6 বার। 6বার। ওই 6বারে তো ভ্যালুগুলো চেঞ্জ হবে রিল্যাক্স করার কারণে। তো এই জন্য ওই 6বারের কথা চিন্তা করেই ওই 6বার এই যে প্রথম আইটারেশনের শেষে ভ্যালুগুলো কেমন হবে এটা যে এখানে লেখা থাকবে, দ্বিতীয় আইটারেশনের শেষে ভ্যালুগুলো কেমন হবে এখানে, তৃতীয়টার পরে এখানে, এভাবে 6টা আইটারেশনের সময় যে ভ্যালুগুলো চেঞ্জ হবে সব এখানে লেখা। বিফোর স্টার্টিং আমরা যে বলেছিলাম ইনিশিয়ালাইজেশন করতে হবে, এই যে দেখো ইনিশিয়ালাইজেশন কি, এই যে সবগুলার ভার্টেক্সের ডিস্টেন্স হচ্ছে ইনফিনিটি করে দেয়া। অর্থাৎ এই যে দেখো, মানে একটা ভার্টেক্স হবে হচ্ছে সোর্স, যেটা এই যে আমরা V1টাকে ধরেছি, বাকি সবগুলা হচ্ছে মানে অন্য অন্য ভার্টেক্স, এবং আমরা হচ্ছে এটা থেকে সবগুলাতে ডিস্টেন্স বের করছি। সবগুলারই একটা প্রপার্টি আছে যেটা হচ্ছে মানে ডিস্টেন্স। তো শুরুতে এই যে ওর ডিস্টেন্স হচ্ছে, ও তো মানে নিজে থেকে নিজে ডিস্টেন্স তো 0, ঠিক আছে। বাকি যারা যারা আছে ওদের সবার ডিস্টেন্স হচ্ছে ইনফিনিটি ধরতেছি আমরা, যে হ্যাঁ এরা সবাই ইনফিনিটি মানে বহু দূরে আছে, এদের কাছে যাওয়া যায় না। এটার পরে আমরা যেটা করব, প্রতিটা এজকে আমরা একবার একবার করে রিল্যাক্স করব। মানে আই ইকুয়াল টু যখন 1 তখন এদের সবাইকে রিল্যাক্স করব, আই ইকুয়াল টু যখন 2 এদের সবাইকে আমরা রিল্যাক্স করব, 3 যখন আই আবার রিল্যাক্স করব, 4 যখন আই আবার রিল্যাক্স করবো। একটা পর্যায়ে যে তোমরা দেখবা যে আর চেঞ্জ হচ্ছে না, মানে তুমি মানে রিল্যাক্স করে ফেলছি বাট ফার্দার আর কোনো চেঞ্জ হচ্ছে না। ওটা থেকে আমরা আর কি কাইন্ড অফ বুঝে যেতে পারি যে আচ্ছা ফাইন, তার মানে আমার গ্রাফের ইয়েটা হয়ে গিয়েছে। এখন তাহলে আমরা চলো প্রসিড করি। দেখো এখানে
ফার্স্টে যদি আমি রিল্যাক্স করতে চাই, যে আমি এজ এখানে লিখে রাখছি যাতে সুবিধা হয়, ট্র্যাক থাকে যে কাকে কাকে রিল্যাক্স করছি। ফার্স্ট নেই হচ্ছে আমরা এই 1 to 2 মানে হচ্ছে V1 V2, হ্যাঁ? এখানে জাস্ট এই যে জায়গা হচ্ছিল না দেখে এভাবে আমি লিখছি, বাট V1 থেকে V2। তো চলো এটাকে আমরা রিল্যাক্স করি। এটাকে যদি রিল্যাক্স করা হয় তাহলে কি হবে? এখানে দেখো ওর ভিতরে যে ডিস্টেন্স এটা হচ্ছে ইনফিনিটি, আর রিল্যাক্স তো আমরা জানি যে সোর্স ভার্টেক্স থেকে এন্ড ভার্টেক্স পর্যন্ত হচ্ছে রিল্যাক্সেশনটা যায়। এই সোর্স ভার্টেক্সের 0 আর এই যে 6 এটা মিলায় হচ্ছে একে রিল্যাক্স করা হবে। তাহলে V2 কি অবস্থা হবে? এনিওয়ান? V2 কি মানে V1 V2 কে রিল্যাক্স করলে V2 টা কি হবে? 6 ভেরি গুড। তাহলে এটা আমরা 6 বসিয়ে দিলাম এবং এই যে এখানে আমরা হচ্ছে 6 বসালাম, আর ওকে রিল্যাক্সটা করলো কে? V1। আমরা বলে রাখলাম যে ওর প্যারেন্ট হচ্ছে V1 বা ওকে রিল্যাক্স করেছে V1। ওকে, তারপরে আমরা এটাতে আসি 1 2 3। 1 2 3 প্রথমটা আসলে খুবই স্ট্রেট ফরওয়ার্ড। এটাও 0 + 5, এটা হয়ে যাবে 5। সো এই চেঞ্জটা আমরা এখন এখানে গ্রাফেও লিখে রাখতে পারি, আবার সুবিধার জন্য যে এখানে যেহেতু একটু পরে দেখবা যে একটু হালকা কাটাকাটি হবে, অবশ্য ডিপেন্ড করে তুমি কিভাবে লিখবা। সো দেখো V3 হয়ে গেছে হচ্ছে 5, তাহলে V3 হয়ে গেল আমার 5 এবং ওকে করছে কে? এটা কে ওকে এরকম করলো? V4। V1 V1 হচ্ছে ওকে রিল্যাক্স করেছে, সো আমরা V1 দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আবার আমরা এটাকে নিলাম 1 to 4। এখানে মাঝে মাঝে দেখবা যে একই জায়গায় ভ্যালু তোমার মুছে আবার আরেকটা লেখা লাগতেছে, একটু পরে আমরা দেখব। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা এক একটা করে এজ ধরতেছি 1 to 4, অর্থাৎ এই যে V1 থেকে V4 এটাও হয়ে যাবে হচ্ছে 5। সো V4 হয়ে গেল হচ্ছে আমার 5, ওকে রিল্যাক্স করেছে হচ্ছে আমার V1। আচ্ছা, তারপর আমরা আসি হচ্ছে এই যে 2 to 5। 2 to 5 হচ্ছে আমার এই যে এই এজটা, এবং দেখো এটাকে যদি আমি এখন রিল্যাক্স করি তাহলে আসতেছে কি 6 - 1। 6 - 1 করলে আসে হচ্ছে 5, সো দিস ইজ কামিং অ্যাজ 5। তাহলে V5 আসতেছে এখানে 5, আর হচ্ছে ওকে রিল্যাক্স করে দিল V2। এবার আমরা আসি হচ্ছে এই 3 থেকে 2। 3 থেকে 2 কে যদি করা হয়, 3 থেকে 2 হচ্ছে এই যে এটা ওকে রিল্যাক্স করা মানে কি? এটা আছে হচ্ছে 6, আর এখানে করা হচ্ছে কি 5 - 2 হচ্ছে 3, তাই না? 3 দিলে ওর যে বোঝাটা আছে 6, এটা একটু হালকা হয়ে যাবে, তাহলে V2 হয়ে যাচ্ছে 3। সো V2 হয়ে যাচ্ছে 3, আর ওকে হালকা করতেছে হচ্ছে কে? V3 V3। এটা এখন বাদ কেটে দিতে পারি, মুছে দিতে পারি যখন আমরা কাগজে কলম করবো, এটা পেন্সিল দিয়ে করবো আর কি। হ্যাঁ, এবার আমরা নিলাম হচ্ছে 3 থেকে 5। 3 থেকে 5 যদি নেওয়া হয় মানে V3 V5 দেখো, তাহলে 5 + 1 6। সো এটা মানে লাভ হচ্ছে না, বরঞ্চ বোঝা বাড়িয়ে দেওয়া হবে, সো এটা ডান। 4 থেকে 3, এই যে 4 থেকে 3। সো 4 থেকে 3টা যদি আমরা দেখি, এখানে হচ্ছে ওর আসছে কত? 5। 5 - 2 আসে হচ্ছে 3। সো V3টা হয়ে যাচ্ছে হচ্ছে আমার 3। সো V3টাকে আমরা হচ্ছে এখন চেঞ্জ করব। এটা হবে কি 3 এবং ওকে করেছে কে? V4। তাহলে এই জায়গাটা আমরা একটু মুছে দেই। সো এটা করেছে হচ্ছে মানে V3 এখন নতুন ডিস্টেন্স হচ্ছে 3, আর ওকে এটা করেছে V4। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা এটাতে 4 থেকে 6। 4 থেকে 6 এ যদি আমরা যাই, 4 থেকে 6 এ যদি আমরা যাই, তো যাওয়ার পরে আমরা দেখব যে আচ্ছা এটা ছিল হচ্ছে 5। 5 - 1 হয় 4, সো V6 হয়ে গেল 4। তাহলে আমরা এই যে টেবিলে এখানে আপডেট করে দিই 4, এবং ওকে এটা করছে হচ্ছে V4। ঠিক একইভাবে এটাকে নেই 5 থেকে 7। আমি যদি 5 থেকে 7 এটা দেখি, তো 5 আর 3 তো এটা হবে হচ্ছে 8। তাহলে আমার V7টা হয়ে গেল 8, and it has been done by V5। আর বাকি থাকলো আরেকটা এজ 6 to 7।
6 to 7 যদি আমি চিন্তা করি তাহলে হচ্ছে যে এই এজটা 4 আর 3 হয় হচ্ছে 7। তো এই যে ওর বোঝাটা কমিয়ে দিলাম, তো যে সাথে সাথে চেঞ্জ হলো আমি যে এখানে V7 এর এন্ট্রিটাও চেঞ্জ করে দিলাম, এটা হবে 7, ওকে চেঞ্জ করেছে V6। ইরেজার দিলাম। V6 ব্যাস, প্রথম স্টেপ কিন্তু আমার ডান। আর এটা যে আগের ভ্যালু যেটা ছিল ওইটাই 0, এবং ওর কোনো V1 এর কোনো প্যারেন্ট নেই আর কি। আচ্ছা, ঠিক একইভাবে আমরা এখন দ্বিতীয় স্টেপে যাই। দ্বিতীয় স্টেপে গেলে আবারও হচ্ছে যে এটাকে নিলাম 1 থেকে 2। সো এটা দেখো, এরপরে তোমার যত সময় যাবে রিল্যাক্সেশনটা আরও কমতে থাকবে। সেখানে দেখো 0 থেকে 6 যদি আমি যাই, যে মানে V1 থেকে V2 যদি যাই তাহলে 0 + 6 বড় আসতেছে। সো এটাতে কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ না হলে এখানে আর লেখা দরকার নেই। এবার প্রথমবার একটু মনে হয় যে অনেক কাজ কিনা, বাট আসলে এত কাজ না। এবার হচ্ছে 1 থেকে 3 যদি আমি যাই, 0 + 5 হয় 5, 5 তো আসলে 3-এর চাইতে বড়, সো নো চেঞ্জ। 1 থেকে 4 বা V1 থেকে V4 যদি যাই, দেখো 0 + 5 হয় 5, এখানে অলরেডি আসেই হচ্ছে 5, সো ওই যা আছে ওটাই নো চেঞ্জ। 1 থেকে 4 ও ডান। এবার আমরা নিলাম 2 থেকে 5। 2 থেকে 5 পর্যন্ত যদি আমরা যাই, এই যে এখন একটা চেঞ্জ হচ্ছে। এটা কি আসতেছে 3 - 1, 3 - 1 করলে হচ্ছে 2, তো এই 2টা আমি ওর উপর দিয়ে দিলাম। সো V5 হয়ে যাচ্ছে 2 কার কারণে? V2-র কারণে, তাই না? আমরা তো ওই যে লাস্টে যে এটার জন্যই করতেছি 2 থেকে 5, সো V5 হয়ে যাচ্ছে 2 V2-র কারণে। তো আমরা লিখে দেই V5 হয়ে গেল 2 এবং স্টিল V2-র কারণে। আচ্ছা, এবার নিয়ে হচ্ছে 3 থেকে 2। 3 থেকে 2 যদি আমরা চিন্তা করি, 3 থেকে 2টা কোথায় গেল? এই যে। সো এটা দেখো 3 - 2 হলে হচ্ছে 1। সো V2 হয়ে গেল হচ্ছে 1 এবং 1টা হয়েছে V3-র কারণে। সো V2 হয়ে গেল হচ্ছে 1, 1টা হয়েছে V3-র কারণে। ওকে, আমরা ব্যাক করি। লাস্ট নিয়েছিলাম 3 2, এবার হচ্ছে 3 থেকে 5। সো দেখি এই যে 3 থেকে 5 এই এজটা 3 + 1 হয় হচ্ছে 4, 4 আসলে 2 এর চাইতে বড়, সো নো চেঞ্জ। 4 থেকে 3টা আমরা নেই, এই যে 4 থেকে 3, এখানে কত? 5। আর 5 থেকে তুমি যদি -2 করো তাহলে আসে হচ্ছে 3। তো এটা তো আসলে বোঝার কোনো চেঞ্জ হচ্ছে না, বা যা ছিল তাই থাকবে, তাই না? তুমি যদি রিল্যাক্স মানে এই সব সমান হয়ে গেলে রিল্যাক্স করলেও যা, না করলেও তা একই জিনিসই হয় আর কি। সো 4 থেকে 3ও আসলে কোনো চেঞ্জ হচ্ছে না। এবার আসি 4 থেকে 6। 4 থেকে 6টা নিলাম। সো এটা দেখো 5 - 1, এটা হয়ে গেল 4। সো একই তো, এটাও আর হচ্ছে না। 5 থেকে 7টাকে নেই, কই গেল 5? এই যে 5। 5 থেকে 7 যদি আমরা দেখি তাহলে এটা কত আসতেছে? 2 আর 3 হয় হচ্ছে 5। সো V7টাকে চেঞ্জ করতেছি আমরা 5 দিয়ে। তাহলে V7 হয়ে যাচ্ছে হচ্ছে 5, আর ওকে এই চেঞ্জটা করেছে হচ্ছে কে? V5। ওকে, এটুক পর্যন্ত তো ডান। এবার হচ্ছে আমরা 6 to 7 এটাকে আমরা নিই। 6 to 7টাকে যদি আমি নেওয়া হয়, এই যে 6 to 7, এটা কি আসে? 4 আর 3 আসে 7। সো না, আর আমি চেঞ্জ করবো না, এটা যা ছিল তাই। সো বেসিক্যালি আফটার সেকেন্ড আইটারেশন, এখন আমি যে মানগুলো লিখতেছি আমার অবস্থা হয় হচ্ছে এরকম। এবার চলো আমরা থার্ড আইটারেশনে যাই। এবার আবার আমি নিলাম হচ্ছে 1 to 2। দেখো 1 to 2, 0 + 6, এটা তো আসলে 6 বড়ই আসে, সো নো চেঞ্জ। তারপর আমি নিলাম 1 to 3। 1 থেকে 3, 0 + 5 হচ্ছে 5, এটা স্টিল বড় আসে, সো নো নিড। তারপর আমি নিলাম 1 to 4। 1 to 4 নিলাম, 0 + 5 হয় হচ্ছে 5, এই 5ই আছে, সো এটা আর কোনো ইয়ে নাই। এবার আমি নিলাম 2 to 5। দেখি তো 2 to 5 কি হয়। 2 to 5 এই যে দেখো 2 to 5, এই যে এখানে 1 আর এই যে 1 - 1, এটার কারণে এটা হয়ে যাচ্ছে আসলে আমার 0। সো আমার একটা চেঞ্জ পেলাম, সেটা হচ্ছে কি V5 হয়ে যাবে হচ্ছে 0 হয়ে যাবে, কার জন্য হয়ে যাবে? V2-র কারণে।
v5 হয়ে গেল 0 এবং 0টা হলো হচ্ছে v2 এর কারণে। আচ্ছা, এবার এটাতে আসি 3 to 2। সো 3 to 2টা যদি আমি দেখি এই যে, সো এখানে দেখো এটা অলরেডি বেশ কয়েকবার ছোট হয়েছে, বাট এবার যদি তুমি দেখতে চাও দেখো এটা কিন্তু আর ছোট হচ্ছে না। 3 থেকে তুমি যদি -2কে বিয়োগ করো তাহলে আসে হচ্ছে 1, এখানে অলরেডি 1 আছে, সো নো চেঞ্জ। সো আমরা 3 to 2 দেখলাম। 3 to 5টাকে আমরা দেখি। 3 to 5টাকে তোমরা যদি দেখো তাহলে দেখো এটা আসছে কি 3 যোগ 1 4, এটা 0, ওর কোনো বোঝাই নাই। তো ওকে তো আসলে 4 দেওয়ার কোনো মানে হচ্ছে না। সো 3 to 5 এর কোনো ইয়ে নাই। এবার আসি 4 to 3। 4 থেকে 3 এই যে দেখো 5 -2 3 আসে। সো আর বোঝা কমিয়ে তো কোনো লাভ নাই। এবার আমরা নিই 4 থেকে 6। 4 থেকে 6 ও সেম কাহিনী, এটার 5, এটা -1। সো ওরও যে বোঝাটা কমিয়ে দিব, মানে ওর তো একই 4 চাপানো হচ্ছে। মানে তুমি যদি চেঞ্জও করো ওই একই চেঞ্জই তো আসবে, তাই না? তুমি যদি V6 এর এখানে আবার 4 লেখো, চেঞ্জটা করবে কে? V4। সো এখানে রিল্যাক্স করা বা না করা একই কাহিনী। সো আমাদের 4 থেকে 6 ডান। এবার আমরা আসি 5 থেকে 7। 5 থেকে 7 যদি আমি দেখি এই যে এটা 0 প্লাস 3। 0 প্লাস 3 মানে হচ্ছে ওর এটা হয়ে যাবে 3। সো V7কে বানিয়ে দিয়েছিলাম আমরা 3, আর এই 3টা বানিয়েছে ওকে হচ্ছে V5। আচ্ছা, লাস্ট যে এজটা ওটাতে আমি আসি 6 to 7। সো এই যে আমি 6 to 7 এ যে আসলাম, এটা কি 4 আর 3 এর 7। 7 চাপালে তো আরো বেশি বোঝা বেড়ে যাবে। সো আমার সবগুলা এজকে নিয়ে এই ডিল করা শেষ। আমি এখন জাস্ট এদেরকে একটু লিখে দিই এখানে V1। আচ্ছা, এই আইটারেশনটাতে মিলে যাওয়ার কথা আমরা চলো দেখি। এই দেখো V1 থেকে V2 0 প্লাস 6 হয় 6, এটা 1 এর চাইতে বড়। আচ্ছা, এবার আমি একটা কাজ করি, যেহেতু এই জায়গাটাতে অনেকবার ইয়ে হয়েছে, এটা আপাতত মুছে দিই। তোমরা চাইলে এটা একটু সুন্দর করেও ইয়ে করতে পারো যে কতবার হয়েছে, নিচে 1 2 3 এভাবে লিখে রাখতে পারো। আমাদের 3বার হয়েছে এটা, এবার হচ্ছে আমরা 4বার বার করতেছি আর কি, জাস্ট ইন্ডিকেটর রাখা যে হ্যাঁ এটা হয়েছে। সো এই যে এটা হলো আমার 4বার। 1 থেকে 2, 1 থেকে 2 তো আর রিল্যাক্স করা যাচ্ছে না, 6 হচ্ছে না। 1 থেকে 3, 0 প্লাস 5 হয় 5 বড়, সো এটাও আর হবে না। 1 থেকে 4, 0 প্লাস 5 এগেইন মানে সমান আসতেছে। সো আচ্ছা, আগে টিক দিয়ে নিই, আগে টিক দিয়ে দেন হচ্ছে আমরা এ করি। তারপর নিলাম 2 থেকে 5। 2 থেকে 5 এর ক্ষেত্রে এই যে দেখো এটা অনেকবার চেঞ্জ হয়েছে, বাট এখন কিন্তু এটা আর চেঞ্জ হবে না। 1 মাইনাস 1 কিন্তু ওই 0ই আসে। ওই 0 তুমি 0-র উপর মানে একই তো কথা। সো এটাও এখন আর চেঞ্জ হচ্ছে না। আমরা এবার নিই হচ্ছে 3 থেকে 2। 3 থেকে 2 হচ্ছে আমার এটা, এই যে আমার 3 থেকে 2। সো এখানে দেখো 3 আর -2 করলে 1ই আসে, যে 1 তো আসেই, সো আর কি চেঞ্জ করবা। এবার আসি 3 থেকে 5। 3 থেকে 5 হচ্ছে আমার এই যে এখান থেকে। সো এটা দেখো 3 প্লাস 1 আসে হচ্ছে 4, হুইচ ইজ মানে একটা বড় বোঝা কম্পেয়ার টু 0, তো এটা তো দেওয়ার কোনো মানে নেই। এবার আমরা আসি 4 থেকে 3। 4 থেকে 3-তে আসার পরে এই যে 4 থেকে 3, সো এই যে 5 মাইনাস 2, এটা তো 3 আসতেছে, সো নো চেঞ্জ। এবার আমরা আসি 4 থেকে 6। 5 মাইনাস 1 4, নো চেঞ্জ। এবার আমরা আসি 5 থেকে 7। 5 থেকে 7 যদি আমরা আসি, দেখো 0 প্লাস 3 হয় হচ্ছে 3। 3 তো চলে আসছে। আচ্ছা, এবার যদি আমরা আসি, এবার পাবো হচ্ছে 6 থেকে 7। সো দেখো 4 প্লাস 3 তো 7ই আসে, সো যা ছিল তাই। সো আফটার দ্য ফোর্থ আইটারেশন আসলে আমাদের দেখো এই যে যা ছিল 1 3 5 0 4 3 একই আসতেছে। এটা হচ্ছে আমি তোমাদের দেখানোর আগে নিজে একবার তো প্র্যাকটিস করি সবই, সো এখানেও তাই আসছে। এবং এইটুক আসা মানে হচ্ছে তুমি মানে দেখো পরপর দুইটা যদি সেম আসে, ইট মিনস তুমি শর্টেস্ট পাথগুলা পেয়ে গিয়েছো, তোমার কিন্তু বের হয়ে গিয়েছে। যেমন এই যে V5 এর কথাই যদি চিন্তা করো, V5 এর এখান থেকে এখানে আসার ডিস্টেন্সটা হচ্ছে, দাঁড়া এটাকে একটা ডুপ্লিকেট করি। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যা বললাম এটুক কি তোমরা বুঝতে পেরেছো নাকি কোনো কোয়েশ্চেন আছে? বুঝা গেছে? মানে প্রসেসটা সোজা না? জি স্যার। আচ্ছা, আমরা এখন একটু দেখি যে এই যে V5,
V5 পর্যন্ত ডিস্টেন্সকে আমরা পাইছি হচ্ছে 0, যে গতকালকে আমি 0ই পেয়েছি, যে আজকেও তো করলাম যে 0ই। এখন দেখি এটা একটু মিলায়। V5 এর প্যারেন্ট হচ্ছে কি, ও ডিস্টেন্স হচ্ছে যে প্যারেন্ট হচ্ছে এটা V2, তাই না? আচ্ছা, এখন দেখো V2 তে যদি আসি, V2 পর্যন্ত আমার ডিস্টেন্স হচ্ছে 1 এবং ওর প্যারেন্ট হচ্ছে কে V3। প্যারেন্ট ধরে ধরে হচ্ছে এই যে আমরা এখন মানে অ্যাকচুয়াল যে বইয়ের বেলম্যান ফোর্ড অ্যালগোরিদমটা, এটা হচ্ছে খালি ডিস্টেন্সটা দেয়, বাট আমরা যে প্যারেন্ট টুক রাখার কারণে আমরা কিন্তু এখন ওই পাথ পর্যন্ত ট্রেস ব্যাকও করতে পারতেছি এই টেবিলটা দেখে দেখে। তারপরে দেখো V3 থেকে, এখন V3 তে আছি আমরা। সো V3 আমরা দেখলাম যে আচ্ছা ওর পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 3 আর প্যারেন্ট হচ্ছে V4। ওকে, ভালো কথা। এবার হচ্ছে V4 এ আমরা যদি যাই, ওর ডিস্টেন্স হচ্ছে 5 এবং ওর প্যারেন্ট হচ্ছে V1, আর V1 তো রুট। সো দেখো এই যে আমরা বলতেছিলাম যে ওর ডিস্টেন্স হচ্ছে 0, দেখো আসলেই কিন্তু 0 হয়, যে +5 -2 -2 -1 এই পাথ ধরলে কিন্তু 0 হয়। দেখো আমাদের হয়তো একটু ধারণা হতেই পারতো যে আচ্ছা এইটা কাছাকাছি সবচেয়ে, এটাই হয়তো হবে, বা আসলে কিন্তু না, এই সবচেয়ে লম্বা পাথটার মধ্যে ওয়েট কম থাকাতে এটা আসলে 0 চলে আসছে। তুমি যদি V2 এর কথা চিন্তা করো, ও বলতেছে ওর ডিস্টেন্স হচ্ছে 1, আসলে কিন্তু তাই। 5 -2 -2 করলে তো আসলে 1ই আসে 5 থেকে 4 বিয়োগ করলে। সো আমরা কিন্তু শর্টেস্ট পাথ সবগুলা ভার্টেক্স থেকে, মানে সোর্স থেকে সবগুলা ভার্টেক্স পর্যন্ত বের করতে পেরেছি। আচ্ছা, সো এটা ছিল আমাদের প্রসিডিউর। আর আরেকটা জিনিস এখানে তো সুন্দরভাবে মিলে গেছে পরপর। তো তুমি যখন সিরো কোডটা মানে মানে কোড করবে কোনো একটা ল্যাঙ্গুয়েজে, তখন কিন্তু মানে তোমার এই 6 বার পর্যন্তই চলবে। ইনফ্যাক্ট তোমরাও পরীক্ষায় কিন্তু এরকম পরপর 2টা হলে এটুক জাস্ট একটু কষ্ট করে আরেকবার ফিল আপ করে রাখতে পারো। এটুক পর্যন্ত করলেও ইনাফ আসলে, বাট তোমার সিউডো কোড কিন্তু আসলে এটুক পর্যন্ত যায় না। এই যে আমরা যদি লুপটা দেখি, লুপ কিন্তু এই পুরা 6 পর্যন্তই যাবে, এমন না যে ও কম্পেয়ার করবে, কম্পেয়ার করে বুঝবে যে আচ্ছা হ্যাঁ হয়ে গেছে। কারণ কম্পেয়ার করতে গেলে আবার আলাদা একটা খরচ আসবে, তুমি তো চোখে চোখে দেখে বুঝে যাচ্ছ। এখন একটা জিনিস জাস্ট বলে রাখি কি, সিউডো কোডের এবার তোমরা বুঝেও গেছো অলরেডি, যে যদি এরকম হতো 6 বারের বার মানে এই পর্যন্ত হইলো, হওয়ার পরে এই যে লাস্ট স্টেপটা একটু দেখো, লাস্ট স্টেপ হচ্ছে আরেকবার প্রতিটা এজ নিবা। এটাকে তোমরা এক কাজ করতে পারো, মানে এখানে যেমন 1 to V না, এটা হচ্ছে আরেকটা আইটারেশন চিন্তা করতে পারো V। এটা করে যখন, এখন যেমন দেখো যে এখান থেকে এখানে কিন্তু এই যে চেঞ্জ হয়েছে, তারপরে এই যে চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে। তো তুমি মনে করো সবগুলা করে ফেলছো, তারপরে তুমি আরেকটা লাস্টে কলাম নিলা, আরেকটা কলাম নিলা, সাপোজ 7 নাম্বার কলামটা নিয়ে তুমি আরেকবার একটু এই একই কাজটা করবা। লাস্ট কলামটাতে যে 7 নাম্বার যে কলামটা নিবা, 7 নাম্বার কলাম, ওটাতে তুমি আরেকবার একই কাজটা করবা। আচ্ছা এখানে লিখি, এই যে 7, এখানে কয়টা 7টা ভার্টেক্স, তো 1 2 3 4 5 6 7, হ্যাঁ। সো আবার তুমি আরেকবার রিল্যাক্সেশন চালিয়ে মানে দেখবা, এবং তুমি যদি দেখো যে আচ্ছা আইটারেশন 6 পর্যন্ত হওয়ার কথা, এর মধ্যে মিলে যাওয়ার কথা, বাট তারপরেও আইটারেশন 7 এসে আবার চেঞ্জ হচ্ছে, তার মানে যে হচ্ছে যে এখানে একটা সাইকেল আছে। এখানে কিন্তু বেসিক্যালি ওইটাই করতেছে, যে লাস্টে আমরা দেখো প্রতিটা এজ ধরে ধরে আমরা ইয়ে করছি না, ওরা কিন্তু একই কাজই করতেছে। এটা কিন্তু এই যে রিল্যাক্সেশনটা চেক করতেছে। রিল্যাক্সেশনের কোড তো আমরা দেখছি কেমনে চেঞ্জ করে রিল্যাক্স ফাংশনে, এখানেও কিন্তু ওইটাই, মানে জাস্ট আরেকবার সে হচ্ছে দেখতেছে যে রিল্যাক্স করা যায় কিনা। যদি রিল্যাক্স করা আরো যায়, মানে আমি V-1 বার করার কথা করছি, বাট আরো রিল্যাক্স করা যাচ্ছে, তার মানে এখানে সমস্যা আছে, নেগেটিভ ইয়ে লাগতেছে। তো এই জন্য হচ্ছে আমাদের যেটা, মানে আরেকবার জাস্ট আরেকটা কলাম মানে রো টেনে জাস্ট হচ্ছে দেখবা যে আরেকবার সবগুলা এজ এই একইভাবে নিলা, নেওয়ার পর যদি দেখো যে লাস্টে এসে যে কোনো একটা চেঞ্জ হইতেছে, তখন বুঝবা যে ভিতরে সাইকেল আছে। তাহলে হচ্ছে এটা কোনো সলিউশন নেই। সাইকেল মানে সাইকেল থাকা দোষে কিছু না, মানে নেগেটিভ ওয়েটেড সাইকেল আছে, যেটা যে আমরা এখানে বলে আসছিলাম। সো এইটা আমাদের হচ্ছে বেলম্যান ফোর্ড অ্যালগোরিদম। আর এটা হচ্ছে আমাদের এখানে সবচেয়ে বেশি সময় লাগে হচ্ছে যে এটাতে অর্ডার অফ V ইন্টু ই, প্রতিটা ভার্টেক্সকে আমরা নিচ্ছি এবং প্রতিটা ভার্টেক্সের জন্য কি আমরা
প্রতিটা এজকে নিচ্ছি, তাই না? মানে প্রতিটা ভার্টেক্স নিচ্ছি বলতে কি, এটা কি ওয়ান, প্রথমবার ওয়ানের সময় সবগুলা এজ আমরা নিচ্ছি, একটা একটা করে যাচ্ছি, যখন টু সবগুলো যাচ্ছে, এইভাবে কি প্রতিটা ভার্টেক্সের জন্য কি ওই যে 7টা ভার্টেক্স ছিল, এর জন্য 6বার গেছে, তো 6বার হচ্ছে প্রতিটা এজ নিয়ে লাগতেছে। তো ওইটাই আর কি আমাদের যে আসলে v-1 ইন্টু ই, এটাকে আমরা লিখতেছি v অফ ই। এই তোমাদের কি কারো কোনো প্রশ্ন আছে পার্টিকুলারলি মানে সবকিছু নিয়ে আর সিমুলেশন নিয়ে কোনো কোয়েশ্চেন আছে বা এনি ডাউটস, কোনো জায়গা বুঝি নাই? অকওয়ার্ড সাইলেন্স। আবার কারো কিছু বলো, মানে বুঝলে বলো যে হ্যাঁ বুঝছি, বা জি স্যার, বুঝতে স্যার পারছি। বুঝেছি। আচ্ছা, এখানে ওই যে আরেকটা জাস্ট সিমুলেশন, বাট আমরা এই যে এইমাত্র যেটা করলাম ওটা তো আসলে বড় একটা এক্সাম্পল। আমি ইচ্ছা করে মানে আমি চাইলে এটা দিয়েও তোমাদের দেখাতে পারতাম, বাট ওটা দেখানোর মেইন রিজনটা হচ্ছে যাতে হচ্ছে তোমরা মানে একটা বড় একটা কমপ্লিট এক্সাম্পল দেখো। আচ্ছা, আরেকটা জিনিস, যদি গ্রাফটা তো এটা ডাইরেকশন ছিল, যদি এটা ডাইরেকশন ছাড়া গ্রাফ হয়, আনডাইরেক্টেড গ্রাফ হয়, তাহলে তোমাদেরকে যে কাজটা করতে হবে, এগুলো তো ওয়েট থাকবে 5 1 1 1 1 দিলাম, এটাকে তোমার এইভাবে আঁকতে হবে। এটা মানে কি, উভয় ডাইরেকশনই বোঝাচ্ছে, তাই না? তুমি এখান থেকে এখানেও যেতে পারবে, এখান থেকে এখানেও যেতে পারবে। সো এই যে এটা হয়ে যাবে এরকম। ইন আ সিমিলার ম্যানার এটাও একই হবে 1 1। তারপরে তুমি যদি এটাও দেখো, এটাও হবে 1 1, এটাও হবে হচ্ছে 1 1, এটাও হবে 1 1, এটাও হবে 1 1। এই সো যদি আনডাইরেক্টেড হয় ওটাকে আমরা ডাইরেক্টেড করে নিব, কারণ এই যে রিল্যাক্স ফাংশনটা করার জন্য তো আসলে ডাইরেকশনটা দরকার। তো সবগুলো এসেই আসলে করা যায়। এবার আসো আমরা ডায়াক্সট্রা অ্যালগরিদমটা দেখি। ডায়াক্সট্রা অ্যালগরিদমটাও মানে আমরা যে প্রিমস দেখেছি না, প্রিমস অ্যালগরিদমের মতো এখানেও আমরা মানে ওই যে মিন হিপ, আমরা তো যে হিপ পড়ে আসি ডিএসএ 1-এ, যেখানে হচ্ছে যে সব কাজগুলো আসলে মানে এই যে ডিলিশন, তারপরে সবগুলো হচ্ছে সর্টিংটা করা যায় এন লগ এন, তারপরে ডিলিশনটা করা যায় লগ এন, এরকম সময়। সো এই জন্য হচ্ছে আমরা এই প্রিমস মানে আমরা এখানে ইউজ করব হচ্ছে ওই হিপ, আমরা যেটা প্রিমসের ক্ষেত্রে করে আসি, এবং এটার কোডটা দেখবা অনেকটা ওই যে ইসের মতোই, কি বলে ওই প্রিমস অ্যালগরিদমের মতনই। চলো এটা আমরা একটু দেখি। এই যে দেখো এখানে রিল্যাক্সেশন স্টেপটা বইয়ের সাথে ম্যাচ রাখে, বাট চাইলে আমরা এই যে ইয়ে করতে পারতাম, বাট এটা আসলে একটু অন্যভাবে লেখা এই জন্য কারণ তোমার এখানে চেঞ্জটা আসলে করা লাগে হিপে। আমাদের অবশ্য মানে এই জিরো কোডটা ধরে চিন্তা করলেই হবে, কারণ আমরা তো আর মানে এখানে এটার জন্য আর আলাদা করে হিপের ডেটা স্ট্রাকচারটা লিখবো না, হিপ তো আমরা আলাদা করে পড়ে আসছি। বাট এখানে রিল্যাক্সটা আলাদা করে লেখার রিজনটা হচ্ছে এই যে আমরা একটা ভার্টেক্সের ইয়ে কমাচ্ছি, এটা আসলে হিপের মধ্যে কমানো হচ্ছে, যার জন্য আমাদের ওই যে ডিক্রিজ কি লগ ইন লাগে, এটাকে আমরা ইয়ে করছি। এবং এটা কিন্তু ইজি, আমি জাস্ট যদি ইয়ে করি, প্রথমে ইনিশিয়ালাইজেশন স্টেপ। ইনিশিয়ালাইজেশন স্টেপে কি করবা, সবাইকে ওই আগের মতো বলবা যে হ্যাঁ তোমরা হচ্ছে ইনফিনিটি দূরত্বে আছো, কিন্তু সবাইকে বলে ফেলার পরে বাট একজন তো সোর্স তো আর নিজে থেকে ইনফিনিটি দূরত্বে থাকবে না। সো ওকে বলবা যে তোমার থেকে তোমার ডিস্টেন্স হচ্ছে 0। একটা আমরা হচ্ছে ইয়ে নিব, সেট নিব, সেটের মধ্যে হচ্ছে আমরা হচ্ছে ইয়েদেরকে রাখবো, ওই যে যে ভার্টেক্সগুলোকে নিচ্ছি ওগুলোকে আমরা রাখবো, যেমন এই যে এখানে এটাকে আমরা একটু পরে দেখবো সিমুলেশনে। একটা কিউ নিব এবং কিউ এর ভিতরে সবগুলা ভার্টেক্সকে, কিউ ইকুয়াল টু ভি মানে ভি তো আমরা তো জানি গ্রাফকে এই যে এইভাবে দেখায়, এর মধ্যে সব ভার্টেক্সগুলো আছে। সো এই ভি এর এটা মানে হচ্ছে কিউ এর ভিতরে যতগুলো ভার্টেক্স আছে সবগুলো আমরা মানে ঢুকিয়ে রাখবো। এটার পর আমরা যেটা করব যে কিউ যতক্ষণ পর্যন্ত যে ইসের মতো বিএফএস এর মতো কিউ যতক্ষণ ফাঁকা না হয় সবচেয়ে ছোটটাকে বের করবা, বের করে ওটাকে হচ্ছে তুমি ওই যে সেটের ভিতরে রাখবা, এই সেটের মধ্যে রাখবা। তারপর যে কাজটা করবা সেটা হচ্ছে যে ওর যতগুলা ইয়ে আছে মানে যাকে বের করেছো, এটা অনেকটা বিএফএস এর মতোই, কিন্তু ফর ইচ ভি মানে এই যে ইউকে যে বের করেছো ওর যত অ্যাডজাসেন্ট যতগুলা ভার্টেক্স ভি আছে তাদের ক্ষেত্রে আমরা দেখবো যে আচ্ছা
ওর কি বোঝা বেশি? যদি ওর বোঝাটা বেশি হয় ওকে আমরা রিল্যাক্স করে দিব। এটাই হচ্ছে কাজ। আর এই যে আমরা এখানে যে ওর ডিস্টেন্সগুলোকে চেঞ্জ করতেছি আর কি, এই ডিস্টেন্সগুলোকে তো চেঞ্জ করা হলো ভালো কথা, বাট আমরা এখানে চাইলে একটা প্যারেন্টটাকেও করতে পারি। প্যারেন্ট অফ ভি, ওই যে আমাদের রিল্যাক্সেশন ফাংশনটারই কন্টিনিউশন হিসাবে ইকুয়াল টু হচ্ছে কি হবে এখানে ইউ। তো আসো এটার সিমুলেশনটা আমরা দেখি। সো দেখো প্রথমে এটা দিয়ে শুরু করলাম। সো ওকে মানে সবাইকে তো ভিতরে রাখা হয়েছে ওর। এখন দেখো তো এখানে আমরা তো কিউ এর ভিতর সবাইকে রাখছি। সো এখানে মিনিমাম কে, কার ডিস্টেন্সটা সবচেয়ে ছোট? এই ইউ, এক্স, ভি, ওয়াই, এস এদের মধ্যে এস এর ডিস্টেন্সটা সবচেয়ে ছোট। সবার আগে বের হবে হচ্ছে এস, এবং এস বের হয়ে যেটা হবে যে আমরা ওর যত অ্যাডজাসেন্ট যারা যারা আছে ওদের সবাইকে হচ্ছে আমরা রিল্যাক্স করব। সো ও যে ওকে রিল্যাক্স করবে 0+10 হয়ে যাবে হচ্ছে 10, আবার এই যে ওকেও রিল্যাক্স করবে 0+5 হয়ে যাবে 5। এখন দেখো ওকে নিয়ে নেওয়া হয়েছে, ওর কাজ শেষ, ও কিউ থেকেও বের করে দেওয়া হয়েছে ওকে। এখন আমরা এই অবস্থাতে কাকে মানে বের করব বা কাকে নিয়ে কাজ করব? আবার এখন কিউ এর অবস্থা হচ্ছে আসলে মানে কিউটা তো প্রায়োরিটি কিউ, মানে মিনটাকে আমরা যেহেতু বের করতেছি, কিউ এর অবস্থা হচ্ছে এখন এরকম 5, 10, ইনফিনিটি ইনফিনিটি। কাকে বের করা যাবে এখন? ইউকে ইউকে নিয়ে কাজ করবো নাকি ভিকে নিয়ে, এক্স কে নিয়ে? X কে নিয়ে। বা কেউ মনে হয় দাদু বাড়িতে আসো না? আচ্ছা, আমরা এখানে একটু দেখি তাহলে। এটাকে তাহলে আমরা বের করলাম, এবং দেখো ওকে বের করলে হচ্ছে যেটা হয় এই যে ওর অ্যাডজাসেন্ট হচ্ছে এইটা আছে, আর ও তো বের হয়ে গেছে, সো ও বাদ, এটা আছে এখানে। তারপরে ওর অ্যাডজাসেন্ট আছে হচ্ছে যে এই ভিটা, ওর অ্যাডজাসেন্ট আছে হচ্ছে এই ওয়াইটা। এদের সবাইকে রিল্যাক্স করার চেষ্টা করব। তাহলে এটা দেখো 5 আর 3 এটা হয়ে যাবে হচ্ছে 8, এটা হয়ে যাবে 5 আর 9-তে 14, আর এটা হয়ে যাবে 5 আর 2-তে 7। না, এবার হচ্ছে আবার আমরা এখানে সবচেয়ে ছোট যে আছে তাকে নিব, ওকে নিলাম। ওকে বের করার পরে যেটা আমরা দেখতেছি যে আচ্ছা এবার ওর অ্যাডজাসেন্ট যারা যারা আছে সবাইকে আমরা রিল্যাক্স করার চেষ্টা করি, এবং অ্যাডজাসেন্ট তো আমরা হচ্ছে করতেছি। তো এই যে এখানে এটা দেখে দেখে আমরা হচ্ছে করতেছি। সো এখানে দেখো এটা তো 0, সো হ্যাঁ এখানে ছিলাম আমরা। সো দেখো 7 আর 7-এ তো 14, আর এটা তো হয়ে গেছে, সো এটা আর দেখবো যে এমনি অটোমেটিক্যালি বাদ পড়ে যাচ্ছে। তারপরে এই যে এটা 7 আর 6 হয় হচ্ছে 13, সো এটাকে চেঞ্জ করলো। এবার হচ্ছে সবচেয়ে ছোট হচ্ছে 8, সো 8-এর অলরেডি এগুলা কিন্তু ডান, মানে সোর্স থেকে সবচেয়ে শর্টেস্ট ডিস্টেন্স কিন্তু এই পর্যন্ত চলে আসছে। সো এটা তো আর করা যাচ্ছে না। বাট এখানে দেখো ওর যত অ্যাডজাসেন্ট, মানে মেইনই হচ্ছে যে তুমি সবচেয়ে ছোটটাকে নিবা, ওর যত অ্যাডজাসেন্ট যারা আছে এদের সবাইকে তুমি রিল্যাক্স করে দিবা। সো ওকে নিছি, ওর অ্যাডজাসেন্ট আছে যারা যারা, এই যে দেখো এটা তো আসলে 8 আর 2 মিলায় তো আসলে হয় হচ্ছে 16, সো এটাকে তুমি রিল্যাক্স করতেও পারবা না। আর মানে যারা বের হয়ে যাচ্ছে ওদের আর রিল্যাক্স করা যায় না এমনি। তারপরে হচ্ছে তুমি যে এখানে আসলা, 8 আর 1-এ হয় হচ্ছে 9, সো এটাকে আমরা রিল্যাক্স করলাম। এবার আমরা 9-কে বের করলাম, 9-কে বের করে ওর যত অ্যাডজাসেন্ট যারা আছে ওরা অলরেডি মানে শর্টেস্ট ডিস্টেন্স পাওয়া হয়ে গেছে, সো আর ফার্দার রিল্যাক্স করার দরকার নেই। তো এই আর কি, আমরা হচ্ছে এইভাবে শর্টেস্ট ইয়েটা বের করলাম। আর আরেকটা হচ্ছে যে কে কাকে রিল্যাক্স করছে তার উপর বেস করে আমরা হচ্ছে প্যারেন্টটা রাখতে পারি। যেমন ওর তো কোনো প্যারেন্ট নাই, ওর আপাতত এখানে হচ্ছে প্যারেন্ট আসলো হচ্ছে 5, ওর হচ্ছে ওকে রিল্যাক্স করছে সো এখানে আমরা প্যারেন্ট রাখলাম হচ্ছে, না প্যারেন্ট 5 বলতেছি, এখানে প্যারেন্ট হবে এস, ওরও প্যারেন্ট হচ্ছে এস, 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 এরা হচ্ছে ওর প্যারেন্ট ছিল। তারপরে হচ্ছে আমরা যে মানে মোট কথা যে রিল্যাক্স করেছে ওর নামটা জাস্ট আমরা রেখে দিতে পারি। লাস্ট যে ওকে কাউকে রিল্যাক্স করে ওই নামটা যদি আমরা রাখি তাহলে হচ্ছে আমরা এই আগের মতো এখানে যেভাবে এই একদম প্যারেন্ট পর্যন্ত ট্রেস করে করে আমরা চলে গিয়েছিলাম না, এখানেও আমরা হচ্ছে যদি জাস্ট এইটুক মডিফিকেশন করে আমরা অ্যাটলিস্ট ভার্টেক্সের উপরে হলেও জাস্ট এইভাবে লিখে রাখি যে প্যারেন্ট ইকুয়াল টু এস, তাহলে আমরা পরে ইজিলি ট্রেস ব্যাক করতে পারবো। এই সো এটাই হচ্ছে ডায়াক্সট্রা অ্যালগোরিদম,
ডায়াক্সট্রা অ্যালগরিদমটা তো আসলে কম্পারেটিভলি অনেক ইজি। সো এটার টাইম কমপ্লেক্সিটিটা যদি আমরা করি, এই যে দেখো, ফিবোনাচি হিপ তোমাদেরকে পড়ানো হয় নাই, বা এটা তোমাদের ইসের মধ্যেও নাই, বা ফিবোনাচি হিপ ইউজ করলে আমাদের টাইম কমপ্লেক্সিটিটা আসলে হয় আছে এরকম ভি লগ ভি, এটা ইউজ করলে। তো এটার টাইম কমপ্লেক্সিটিটাও আমরা যদি দেখি, এটা আসতেছে হচ্ছে কি ই লগ ভি। এই যে ডিক্রিজটা যে করতেছি না, পেনটা একটু নিয়ে নি দাঁড়াও। আচ্ছা, এই যে ডিক্রিজটা যে করতেছি, আসলে যেটা হচ্ছে তোমরা যদি খেয়াল করে দেখো, এই প্রতিটা এজ কিন্তু এটা কি যতগুলো অ্যাডজাসেন্ট এজ আছে, এবং তুমি যদি সিমুলেশনটাও খেয়াল করে দেখো, যে আমরা যখন রিল্যাক্স করি, আমরা কিন্তু প্রতিটা এজকে একবারই নেওয়া হয়। এই যে প্রথমে যখন এটাকে আমি চেঞ্জ করি, এই এজটাকে যখন আমি নেই, এই এজটাকে কিন্তু দ্বিতীয়বার আর কখনোই সিমুলেশন আমি ধরবো না। ঠিক একইভাবে যে এটাও প্রথমে তো রিল্যাক্স করে ফেলি, এই এজটাকে আমি কিন্তু আর দ্বিতীয়বার এটাকে আর নিব না, কারণ ওর অ্যাডজাস্টেন্ট যারা যারা নেওয়া সবাই কিন্তু শেষ। সো বেসিক্যালি এই লাইনটা আসলে আমার এখানে রান হচ্ছে অর্ডার ই বার, যতগুলা এজ ততগুলা এজ নেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে যে আমরা যে বলেছি যে ভ্যালুটাকে ছোট করা, এই ভ্যালুটা কিন্তু আসলে যে আমরা শুরুতে বলে আসছি যে আমরা আসলে হিপ ডিক্রিজ কি করছি, এই যে ডিক্রিজ কি ভ্যালুটাকে হিপের মধ্যেও ছোট করছি, যাতে যে আমরা মিনিমামটাকে আনতে পারি। সো এই জন্য এটা লাগতেছে হচ্ছে লগ ভি, এটা আসতেছে আমার লগ ভি যতগুলো ভার্টেক্স আছে। তো এই কারণে আমার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ই লগ ভি, এই ই লগ ভি। আর ফিবোনাচি হিপ যেহেতু তোমাদের পড়ানো হয়নি, এটা জাস্ট এখানে লেখা, বাট তাহলে আসতে হচ্ছে এরকম ভি লগ ভি প্লাস ই। তো এখন বলো, এইটুক পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে? সিমুলেশন দিলে কি পারা যাবে না এটা? জি স্যার। জি স্যার। সিমুলেশন কিন্তু খুবই স্ট্রেট ফরওয়ার্ড এবং ইজি। আর একটা জিনিস, ডায়াক্সট্রা অ্যালগোরিদমের ক্ষেত্রে কিন্তু মানে যদি নেগেটিভ এজ থাকে, তাহলে কিন্তু ওর ঠিক মানে মানে নেগেটিভ এজ ওয়েট থাকলে কোনো গ্যারান্টি নেই, ও ঠিকমতো কাজ করতেও পারে, নাও করতেও পারে। বাট বেলম্যান ফোর্ড নেগেটিভ এজ ওয়েট থাকলে ঠিকঠাক কাজ করে। সো এই যে এখানে দেখো যতগুলো ওয়েট কিন্তু আমরা ইউজ করেছি সবই কিন্তু পজিটিভ। তো এই জন্য মানে যেহেতু এটা একটা মানে হতেও পারে নাও হতে পারে, মানে 50-50, মানে এটা আসলে গ্যারান্টিড না হবে কিনা। তো এই জন্য যদি মানে দিয়ে দেওয়া হলো একটা গ্রাফ, এবং গ্রাফ দেওয়ার পরে যদি বলা হয় যে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যালগোরিদম ফর ফাইন্ডিং দ্য শর্টেস্ট পাথ, তোমরা দেখবা যে এখানে কি নেগেটিভ এজ আছে কিনা। নেগেটিভ এজ যদি থাকে তাহলে আমরা বেলম্যান ফোর্ড ইউজ করব। বেলম্যান ফোর্ডে অত বেশি সময় লাগে না, বাট এই যে টেবিল টেবিল আঁকা লাগে একটু হয়তো হ্যাসেল লাগতে পারে। আর যদি দেখো যে না সবই পজিটিভ এজ, তাহলে যেহেতু ডায়াক্সট্রাটা একটু তাড়াতাড়ি হয়, আমরা ডায়াক্সট্রা দিয়ে হচ্ছে শুরু করে দিতে পারি। তো এটা হচ্ছে আমরা একটু খেয়াল রাখবো যে নেগেটিভ এজ দেখলে ডায়াক্সট্রা কিন্তু কাজ নাও করতে পারে, করতেও পারে নাও করতে পারে, সবসময় কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট এটা দিবে না। তো এই আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি তো আমরা অলরেডি শেষ করে ফেলেছি, আমরা শর্টেস্ট পাথও শেষ করে ফেলেছি। আমাদের গ্রাফের মধ্যে ওই যে টপোলজিক্যাল সর্টিংটা বাকি আছে। এটা হচ্ছে আমরা এটা বেসিক্যালি যে তোমাদের ডিএসএ 1 এর যে গ্রাফ মানে পড়ানো হয়েছিল, এটা ওখান থেকে আমি করা, বাট একটু পার্থক্য আছে কিছু জিনিসে। আর আরেকটা জিনিস দাঁড়াও, এটা ছাড়া একবার আমি একটু আউটলাইনটা জাস্ট করি। তোমাদের গ্রাফ কালারিংটা কিছু কিছু ক্লাসে মানে এটা অপশনাল, সময় থাকলে পড়ানো হয়। গ্রাফ কালারিং মনে হয় তোমরা করছো, ডিসক্রিট ম্যাথে করছো, বাট এখানে সময় হলে একটু আমরা হচ্ছে করব। আচ্ছা, বিএফএস ডিএফএস বেলম্যান ফোর্ড ডিসজয়েন্ট সেট তো আলাদা টপিক, ওটা তো আছে। হ্যাঁ, টপোলজিক্যাল অর্ডারিংটা হচ্ছে আমাদের আছে, মানে এটাই আরেকটা টপিক যেটা হচ্ছে আমাদের একটু রিপিটেড হচ্ছে। আর বিএফএস ডিএফএস কিন্তু আছে, বিএফএস ডিএফএস কিন্তু আছে, এই জন্য আর কি যে এই স্লাইডটা যে আনছি, এখানে যে বিএফএস আছে, ডিএফএস আছে এবং টপোলজিক্যাল সর্টিং আছে। এটা মানে খুব হেভিলি অ্যানিমেটেড করা। তো
ফোনটা জাস্ট মিউট করে দিই। আচ্ছা, তোমরা কি এমনি বিএফএস ডিএফএস তো আমরা সবাই ডিএসএ ওয়ানে দেখে আসছি, তাই না? আমরা যে বিএফএস এর সিউডো কোডটা হচ্ছে এখানে লাস্টে দিয়েছি, বাট মেইনলি আমরা কি করি, আমরা সোর্স যে ভার্টেক্সটা ওটাকে নেই 0 করে, তারপরে ওর যত অ্যাডজাসেন্ট যারা যারা আছে কি কে আছে আর আর ডাব্লিউ, সো এই যে তারপরে হচ্ছে যে যতগুলা ওর আছে নেইবার আছে, আমরা যদি ওদেরকে মানে আনডিসকভার্ড অবস্থায় থাকে ওদেরকে আমরা গ্রে করে দিই। মনে করো আমরা শুরু করছি, প্রথমে তো সবচেয়ে কম ওয়েট ছিল ওর, ওকে দিয়ে শুরু করছি। ওর যত অ্যাডজাসেন্ট নেইবার আছে ওদের সবাইকে আমরা হচ্ছে নিয়েছি। নেওয়ার পরে ওদের 3টা জিনিস চেঞ্জ করবো আমরা, তাই না? একটা হচ্ছে প্যারেন্ট, এই যে যেমন এখানে প্যারেন্ট, এভাবে এখানে যে ইমপ্লিমেন্টেশন লেভেলেও দেখিয়েছিলাম আর কি। তো ওর যারা যারা অ্যাডজাসেন্ট আছে ওদের চেঞ্জ করবো কি কি, একটা হচ্ছে কালার। যদি প্রথমবার ওকে পাওয়া যায়, তার মানে এখানে হোয়াইট মানে হচ্ছে যে ওকে আগে কখনো দেখা হয় নাই, হোয়াইট যেমন এগুলো এগুলো এখন আমি যাইনি, আনডিসকভার্ড। গ্রে মানে হচ্ছে যাওয়া হয়েছে, আর ব্ল্যাক মানে হচ্ছে যে ওকে নিয়ে সব রকমের কাজ শেষ। সো দেখো এদেরকে পাওয়া গেছে, সো এদের আমি এখন কালার দিলাম গ্রে, এবং গ্রে কালারের আরেকটা মানে হচ্ছে যে এটা কিউ এর ভিতর আছে। এস তো কিউর ভিতর ছিল, বাট ওকে আমি বের করে ফেলছি। তারপরে হচ্ছে ওদের সবার এই যে ডিস্টেন্স আর প্যারেন্ট চেঞ্জ করে দিলাম। যেমন এই যে আর আর এস এর কথাই যদি দেখো, এই যে দেখো ওর ডিস্টেন্স 1, প্যারেন্ট এস, কালার গ্রে। ওর প্যারেন্ট হচ্ছে এখানে আসলে এস। আবার এখানে ওর ক্ষেত্রেও কিন্তু সেম, ডাব্লিউর ক্ষেত্রে ওর ডিস্টেন্স 1, প্যারেন্ট এস, কালার হচ্ছে গ্রে। ব্যাস এরকম করা হলো। হওয়ার পরে গ্রে এর আরেকটা সিগনিফিকেন্স আছে। গ্রে মানে হচ্ছে যে ওরা কিউ এর ভিতরে আছে। আর ব্ল্যাক মানে এই যে দেখো ওর সব কাজ শেষ না এস এর, ওকে হচ্ছে আমরা ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক মানে হচ্ছে ও কিউ থেকে বের করে দেওয়া হয়েছে। মার্ক দ্য টেকেন আউট এলিমেন্ট অ্যাজ ব্ল্যাক, কারণ কি ওর সব চিলড্রেন বা ওর সাথে যারা অ্যাটাচ, ওর যত নেইবার, চিলড্রেন কথাটা এখানে আমরা যখন হচ্ছে এআইতে বিএফএস ডিএফএস দেখবো তখন দেখবো যে আমরা আসলে নেইবার না, ওখানে মানে বিএফএসটা একটু মডিফাই করে চিলড্রেন প্রডিউস করা হয়, ওটা তোমরা ওখানে যেয়ে দেখবা। বাট এমনি বেসিক বিএফএস এ আমরা তো এই যে এইভাবে করে আসছি। এখন এই যে ব্ল্যাক, ঠিক একইভাবে এখন হচ্ছে আমরা এই কিউ থেকে একজনকে বের করলাম, এই যে সামনে যে আছে আর, ওকে বের করলাম। ওকে বের করার পরে যেটা হবে যে ওর যারা যারা অ্যাডজাসেন্ট আছে, ওর অ্যাডজাসেন্ট আছে কি, যে এইটা আছে, এই ভিটা আছে আর এসটা আছে। তো ওর যত ইয়েরা আছে ওদের অ্যাডজাসেন্টদের কালার চেক করব। আচ্ছা, সো সবগুলো নেইবারকে ইয়ে করব, এবং সবগুলো কালার আমি দেখবো যে এরা কি আনডিসকভার্ড কিনা, মানে কালার মানে হোয়াইট কিনা। যদি কালার হোয়াইট হয় তাহলে হচ্ছে ওকে আমি গ্রে করে দিব, ওর ডিস্টেন্সটা আপডেট করে দিব, এবং ওর প্যারেন্টটা হচ্ছে আপডেট করে দিব। এই যে গ্রে করে দিয়েছি, প্যারেন্ট করে দিয়েছি হচ্ছে ইয়েকে, এখানে তো এস না, এটা হবে হচ্ছে আর, আর হবে পরে যে এটা অবশ্য চেঞ্জ করছি, এটা হবে হচ্ছে আর, আর ওর ইয়ে হবে হচ্ছে 2, ডিস্টেন্স হচ্ছে 2 ফ্রম দ্য সোর্স। ঠিক একইভাবে পরের এলিমেন্টটাকে হচ্ছে মানে এগুলো তো কিউর ভিতর তো ঢুকিয়ে রাখা হয়েছে। এখন হচ্ছে ডাব্লিউকে আমরা বের করব। ডাব্লিউকে বের করার পর ওর যত অ্যাডজাসেন্ট যারা আছে এদের সবার সাথে আমি হচ্ছে 3টা করে কাজ করব। কালার চেঞ্জ করার চেষ্টা করব যদি হোয়াইট হয়, যদি হোয়াইট হয় আর কি, তাহলে আর কি এগুলো করবো, কালার চেঞ্জ করে দিব, ডিস্টেন্সটা চেঞ্জ করে দিব, আর হচ্ছে প্যারেন্ট চেঞ্জ করে দিব। সো এই যে ওদের আমি কালার চেঞ্জ করে দিয়েছি, ডিস্টেন্সটা চেঞ্জ করে দিয়েছি, প্যারেন্ট চেঞ্জ করে দিয়েছি। ডিস্টেন্স হচ্ছে মানে এটা যেমন ডিস্টেন্স 1 না, সো এটা 1 + 1, এগুলো সব একটা আনওয়েটেড গ্রাফ, সো ডিস্টেন্স হচ্ছে 1 1 করে। তোমরা তো বুঝতেছো রাইট, মানে এটা তো আমরা আগে করে আসছি, বাট কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে আটকাও। এনি ডাউটস সো ফার? এটা হচ্ছে সিম্পলিফাইড ভার্সন অফ বিএফএস আর কি, মানে একদম কি বলবো সিউডো কোড বলতে পারো। আর অ্যাকচুয়াল সিউডো কোডটা লাস্টে দিয়ে আছে। আমি সাধারণত সিমুলেশন করে সিউডো কোডটা লিখি ক্লাসে, তোমরা দেখছো তো অলরেডি। তো এখানেও সেম, আমরা হচ্ছে এখন যে ভিকে বের করলাম, বের করার পরে হচ্ছে ওর তো আসলে কোনো মানে নেইবারদের ভিজিট করলে ওর কোনো হোয়াইট কেউ নাই, সো আসলে কাউকে চেঞ্জ করতে পারবে না, ও নিজে ব্ল্যাক হয়ে যাবে। তারপরে টিকে বের করলাম, ওর নেইবার আছে ইউ, সো ইউটা চেঞ্জ হবে, ইউ এর ওই যে কালার চেঞ্জ হবে, ডিস্টেন্সটা চেঞ্জ হবে, আর হচ্ছে প্যারেন্ট চেঞ্জ হবে, ওর প্যারেন্ট হয়ে যাবে টি।
তারপর হচ্ছে এই যে ওর সব শেষ। তারপর হচ্ছে এক্স কে বের করলাম, ও চেঞ্জ করবো হচ্ছে ওয়াই কে, শেষ। তারপরে ইউ কে বের করলাম, ইউ তোর অ্যাডজাসেন্ট হোয়াইট কেউ নাই, সো আসলে নিজে চেঞ্জ হওয়া ছাড়া কিছু করার নেই। তারপরে ওয়াই, এই। সো এটা ছিল হচ্ছে আমাদের বিএফএস এর সিমুলেশনটা আর কি। আমরা এগুলো সাধারণত এই যে এই ডিস্টেন্স প্যারেন্ট এগুলো গ্রাফের এখানে আমরা লিখে থাকি, বা এই যে ভিতরে যেমন এখানে ডিস্টেন্সগুলো ভিতরে বসানো এখানে লিখে থাকতে আমরা চাইলে যে এখানে এইভাবে ট্যাবুলার ফরম্যাটও, মানে আসলে তো তুমি যখন ইমপ্লিমেন্ট করবা তুমি তো একটা অ্যারের ভিতরেই রাখবা, তো এইভাবে আমরা দেখাতে পারি। তো এটা ছিল হচ্ছে আমাদের মানে বিএফএসটা আমাদের কিন্তু ছোটখাটো সিমুলেশন আসতে পারে, বলতে পারে তোমাকে যে ডিস্টেন্স বের করা প্যারেন্ট, এবং দেখো ডিস্টেন্স আর প্যারেন্ট থাকলে কিন্তু শর্টেস্ট পাথটা বের করা খুব ইজি হয়ে যায়। যেমন আচ্ছা এই যে ভি এর প্যারেন্টটা হবে আর, এটা ছাড়া বাকি সব ঠিক আছে। মনে করো ইউ থেকে এস পর্যন্ত শর্টেস্ট পাথটা তুমি চাচ্ছ, এই ক্ষেত্রে এখানে সবার মানে যেহেতু কোনো আনওয়েটেড সবগুলোর এজ ওয়েট হচ্ছে সেম। সো ফার্স্ট আমি আসলাম হচ্ছে ইউতে। ইউ ইউ এর ডিস্টেন্স হচ্ছে 3, ওর প্যারেন্ট হচ্ছে টি, ওর কালার ব্ল্যাক, কালার লাস্ট টাইম ম্যাটার করে না, সো প্যারেন্ট টি। তো আমরা এখানে যাব। তারপর আমি আসলাম টিতে। টি এর প্যারেন্ট হচ্ছে কে, ডাব্লিউ। ডাব্লিউতে ডাব্লিউর প্যারেন্ট হচ্ছে কে আমার এস। আর এস তো হচ্ছে সোর্স, এই যে -1 যেহেতু ওর কোনো প্যারেন্ট নাই, সো এস হচ্ছে সোর্স। সো এইভাবে কিন্তু আমরা ওই যে তোমাদের মনে হয় ডিএসএ1 ল্যাবে এরকম কিছু প্রবলেমও দেয়, যে একটা এরকম ম্যাট্রিক্স দিয়ে দেয় বা একটা গ্রিড দিয়ে দেয় আর কি, এই দাবা খেলার গ্রিডের মতো। তো তোমাদের হচ্ছে এরকম মানে শর্টেস্ট পাথটা বের করতে হয়, কোন দিক থেকে কোন দিক থেকে কেমনে কেমনে কিভাবে যাব। তো এখানে মানে ডিস্টেন্স আসলে সেম সবগুলার, এখানে কিন্তু কোনো এজ ওয়েট বসানো নাই, সো এটা 1 এটা 1 এটা 1 সবগুলোকে আমরা 1 1 1 ধরে নিচ্ছি। আচ্ছা, কার কোনো কি বিএফএস এর কোয়েশ্চেন থাকার কথা না, বাট থাকলে মানে কোয়েশ্চেন করে ফেলো কিন্তু, মানে এটা তো আসলে মানে কি বলবো, আমাদের কিন্তু বিএফএস ডিএফএস মানে অন্য সবগুলা মাথা থেকে ইয়ে হয়ে গেল, বিএফএস ডিএফএসটা মানে কাইন্ড অফ সবসময় মনে রাখা বা অ্যাটলিস্ট কাজ কেমনে করা এইটুক বুঝে রাখা উচিত। কারো কি কোনো প্রবলেম আছে এখানে, বুঝি নাই এমন? আচ্ছা, হ্যাঁ, বিএফএস এর টাইম কমপ্লেক্সিটি আমরা এটা দেখেছি, ডিস্টেন্স ক্যালকুলেশন ওটা আমরা দেখেছি। এই যে এটা হচ্ছে করম্যানের বইয়ের স্ন্যাপশটটা আমি এখানে ইয়ে করে দিয়েছি। আচ্ছা, লেভেল অর্ডার ট্রাভার্সালটা বেসিক্যালি বিএফএসই, এটা আমাদের লাগবে না এখানে। আমরা একটু ডিএফএসটা যাই, কারণ ডিএফএসটা আমাদের লাগবে হচ্ছে ফর টপোলজিক্যাল সর্টিং। সো আমরা ডিএফএস তো আসলে ওই আগের প্রবলেমটা, এটাকে আমরা যদি জাস্ট কিউর জায়গায় স্ট্যাক ইউজ করি তাহলে এটা ডিএফএস এর মতো কাজ করা শুরু করে, ডিএফএস এর মতো কি এটা ডিএফএসই হয়ে যাবে। বাট আমরা একটু রিকার্সিভ ফাংশন দিয়ে হচ্ছে আগে ডিএফএসটা দেখবো, এবং তারপর আমরা দেখবো যে কেন আমরা স্ট্যাক ইউজ না করে এইভাবে কাজটা করতেছি। তো এখানে দেখো আমরা সিমুলেশনে তো চলে যাবো, বাট ফার্স্টে যে কাজটা করি সবাইকে আমরা হোয়াইট বানাই দেই। আচ্ছা, একটু বলো তো এটা কি কারো কাছে অপরিচিত মনে হচ্ছে? ডিএফএস এই জিরো কোডটাকে আমরা দেখছি সবাই ডিএসএ1 করার সময়, মানে আমার যারা ছিল ডিএসএ1 ওরা দেখছো জানি, বাট এমনি বাকিরা মানে এটাকে অপরিচিত লাগতেছে কারোর কাছে, ভাই প্রথমবার দেখতেছি? না স্যার। আচ্ছা, এটা আমরা দেখে আসার কথা, আমি তো তাও ইয়ে করতেছি, সমস্যা নেই। মানে এটা কিন্তু তোমাদের ওই ডিএসএ1 এর ম্যাটেরিয়াল থেকেই কিন্তু আনা। মানে কিছু কিছু জিনিস তো যে ওভারল্যাপ, যেমন মার্চ সর্টটা যেরকম আমরা কিন্তু ইসে আরেকবার মানে তোমাদের স্লাইড দিয়ে দিয়েছিলাম অ্যানিমেশন সহ, কয়েকটা জিনিস আর কি এই ইসের মধ্যে চলে আসতেছে আর কি, মার্চ সর্টটা যেরকম চলে আসছিল। সো ডিএসএ2 তে ডিএসএ1 থেকে যে এটা আরেকটা এই যে বিএফএস ডিএফএস চলে আসতেছে আর কি। সো দেখো সবাইকে হোয়াইট করে দিচ্ছি। আর এই যে এটা একটা টাইমটা কেন বা কিসের জন্য এটা আমরা ইয়ে করব, শুরুতে আমরা মানে টাইম এখনো শুরু হয়নি, 0। তারপর আমরা যেটা করছি যে যতগুলা ভার্টেক্স আছে সবার উপরে হচ্ছে আমি একটা একটা করে মানে কি করছি দেখতেছি যে কালার কি সাদা, যদি কালার সাদা হয় ওর উপর ডিএফএস ভিজিট ফাংশনটা কল করব। আমরা সিমুলেশনে যাব, বাট একটু জাস্ট বলে রাখতেছি, কাউকে ভিজিট করলে শুরুতেই কয়েকটা কাজ করব। কালারটা ওর সাথে সাথে করে দিব, গ্রে। টাইমটা বাড়িয়ে দিব, আর এই যে প্রতিটা ভার্টেক্সের অ্যাট্রিবিউটস আসলে হচ্ছে এই কয়টা,
একটা হচ্ছে কালার, একটা হচ্ছে ডি, আরেকটা হচ্ছে এফ। ডিটা হচ্ছে ঢোকার টাইম, মানে ওকে যখন তুমি ভিজিট করছো জাস্ট ওই সময়ের যে টাইমটা ওইটা। আর এফটা হচ্ছে বের হয়ে বা ফেরত যাওয়ার টাইম, মানে ডি আর এফ যদিও ওরা এইভাবেই মানে এফটাকে ফিনিশ, ডিটা দিয়ে আসলে ওরা খালি ডি ইউজ করছে। এটা হচ্ছে ফেরত যাওয়ার টাইম, এটা হচ্ছে ঢোকার টাইম। শুরুতেই ঢোকার টাইমটা আপডেট করে দিব। তারপর হচ্ছে ওর যত অ্যাডজাসেন্ট ইয়েরা আছে ওদের উপর ডিএফএস ভিজিট করব। ডিএফএস ভিজিট রান করা শেষ, তখন হচ্ছে কি ওই যেরকম ঢুকে গ্রে করেছিলাম এখন হচ্ছে ফেরত যাওয়ার সময় ব্ল্যাক করে দিব, আর ফেরত যাওয়ার টাইমটাকে আমি চেঞ্জ করে দিব। এই যে এখানে আরো শর্টে করে দিয়েছি। আমরা একটু সিমুলেশনটা দেখি। আর এটা কিন্তু আমাদের লাগবে, এই সিমুলেশনটা টপোলজিক্যাল সর্টিং তো তোমরা করেছো, এই টপোলজিক্যাল সর্টিং এর জন্য কিন্তু এটা আমাদের লাগবে। সো এই যে প্রথম কাজটা ছিল হচ্ছে কি সবার উপর মানে সবাইকে হোয়াইট করে একটা একটা করে সবার উপর ডিএফএস ভিজিট কল করা। তো আসলে তো এটা রিকার্সিভ, যদি এটা রিকার্সিভ না হতো তাহলে দেখা যেত যে আগে আমি এখানে ডিএফএস ভিজিট কল করছি, তারপরে মানে যদি এটা কোনো রিকার্সিভ ফাংশন হতো তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, এটা এটা সবার উপর কল করা হতো। বাট কাহিনী যেটা হয়, এটা যেহেতু রিকার্সিভ, বাকিদের উপর যাওয়ার আগে রিকার্সিভলি আরো কল হয়। যেমন ওকে ডিএফএস ভিজিট কল করা হয়েছে না, এখন ডিএফএস ভিজিট কল করা হলে তো যে শুরুতে যেটা হয় ওর কালার আর ঢোকার টাইমটা চেঞ্জ হয়, তারপর হচ্ছে ও আবার বাকিদের জন্য কল করে, দেন ফেরত যাওয়ার সময় হচ্ছে ওর কালার আর টাইমটা আবার চেঞ্জ হয়। তো এখানেও তাই, এই যে কালারটা চেঞ্জ হলো, কালারটা চেঞ্জ হওয়ার পর এখন ও বাকিদের জন্য চেঞ্জ করবে। বাকিরা কারা? ওর বাকি যারা আছে অ্যাডজাসেন্ট, এই যে দেখো ওর যত অ্যাডজাসেন্ট আছে এরা যদি হোয়াইট হয় ও ডিএফএস ভিজিট কল করবে। সো নর্মালি যদি এটা রিকার্সিভ না হতো এখানে একটা রিকার্সিভ কল করতো, অর্থাৎ এই যে এখানে একটা ডিএফএস ভিজিট তো কল করছে, এটা ছাড়াও এখানে তারপরে কল করতো, এখানে তারপরে কল করতো। বাট ফাংশনটা রিকার্সিভ হওয়াতে দেখবা যে যেটা হয় যে ও তো ডিএফএস ভিজিট এখানে কল করলো, এই কলটা করার কারণে এখানে হচ্ছে আবার ওই ফাংশনটা কল করা হবে, এবং অ্যাজ এ রেজাল্ট যেটা হচ্ছে যে শুরুতেই কিন্তু যে দুটা কাজ গ্রে হয়ে যায়, আর এই যে এটা হচ্ছে ঢোকার টাইমটা আপডেটেড হয়ে যায়, এবং তারপরে ঢোকার টাইমটা আপডেট হওয়ার পরে কি হয় ও হচ্ছে ওর যত নেইবার আছে তাদের উপর ডিএফএস ভিজিট কল করতে থাকে। সো আসলে ও কল করবে হচ্ছে এই যে এর উপরে আর হচ্ছে এর উপরে। তো বাট রিকার্সিভ হওয়ার কারণে এটাতে কল করার পরে এখানে ইয়ে হয়ে যাবে। সো এই যে কল করলো, কল করার পরে ও সেম যখনই কল করা হলো ওর কালারটা চেঞ্জ করলাম, ডিস্টেন্সটা চেঞ্জ করলাম, তারপর হচ্ছে ওর যত অ্যাডজাসেন্ট হোয়াইট ভার্টেক্স আছে তাদের জন্য, এখন ওর কি অ্যাডজাসেন্ট কেউ আছে আর হোয়াইট? ওর এটা হচ্ছে গ্রে, আর এটাতে কোনো ইয়ে নাই। আমার মোট কথা এই একটাই ওর বের হয়েছে, এবং এই একটার সাথে যে ওর যে কানেক্টেড ও হচ্ছে গ্রে। সো ওর আসলে চেঞ্জ করার কিছু নাই, ও এখন নিজেকে ব্ল্যাক করে ফেললো। এবং ব্ল্যাক করার সময় যে ফেরত যাওয়ার টাইমটা আপডেট করে দিল। এখানেও আসলে কাউকে একজন কি পেয়েছিল এই যে ইচ অ্যাডজাসেন্ট ভার্টেক্স, বাট দেখলো যে ওর কালারটা আসলে হোয়াইট না, সো এটা রান করে নাই। ও তখন বের হয়ে নিজে ব্ল্যাক হয়ে গেল আর টাইমটা চেঞ্জ করে দিল। এই যে টাইমটা চেঞ্জ হয়ে গেল। এবং আমরা জানি রিকার্সিভ ফাংশন কিন্তু এই যে এখানে কল হয়েছিল, কল হওয়া শেষ হলে যে কল করেছিল ওর কাছে ফেরত যাবে। এই যে ওর কাছে ফেরত গেল, ফেরত যে এখন হচ্ছে ও আবার ও তো আসলে ওর যত অ্যাডজাসেন্ট যারা আছে এদের সবার উপর ডিএফএস ভিজিট কল করছিল, ও এখন যে এখানে কল করবে। কল করার পরে ও এখন সেম ঢোকার সাথে সাথে ওর এই টাইমটা চেঞ্জ এবং এই কালারটা চেঞ্জ। এখন ওর যারা যারা অ্যাডজাসেন্ট আছে, অ্যাডজাসেন্ট তো যে এই ছিল বাট ও তো আর হোয়াইট না, সো এখানে আর কিছু করতে পারবে না। ও এখন ফেরত যাওয়ার টাইমটা আপডেট করবে এবং ব্ল্যাক হয়ে যাবে। ব্যাক করলো এখানে, আর তো কেউ নাই, সো ও এখন ফেরত যাওয়ার সময় আসছে। এটা আমি ক্লাসে সাধারণত বোর্ডে করাই আর পাশে জিরো কোডটা খোলা রাখি, বাট আই থিঙ্ক তোমরা রিলেট করতে পারতেছো এখন, কারণ এখানে সিমুলেশনটা খুবই ইয়ে করে করে দিছি। আচ্ছা ঠিক একইভাবে এখন এখান থেকে তো আমরা ব্যাক করলাম, এটা হচ্ছে সেম ঢুকলাম, ওর ডিস্টেন্স আপডেট করলাম, ও হচ্ছে এখন কল করতে থাকবে। কল করলো, করার পরে হচ্ছে আবার ওর ঢোকার সাথে সাথে ওর কালার আর ডিস্টেন্সটা চেঞ্জ মানে টাইমটা চেঞ্জ করলাম, ঢোকার টাইমটা, এবং ও ওর অ্যাডজাসেন্টের উপর চেঞ্জ করার চেষ্টা করবে, বাট ওর তো কেউ অ্যাডজাসেন্ট নাই। সো শেষ, এখানে ব্যাক। তারপরে হচ্ছে ও আবার দেখবে না ওর আর কোনো অ্যাডজাসেন্ট নাই। আচ্ছা এখন তোমাদের তো নিশ্চয়ই খেয়াল আছে আমরা কিন্তু আসলে শুরু করেছিলাম এই লুপটা দিয়ে, অর্থাৎ
আমরা শুরুতে বলেছিলাম না যে ও কিন্তু আসলে সবার উপরেই রান করতো যদি এটা কোনো রিকার্সিভ ফাংশন না হতো, বাট যেহেতু এটা রিকার্সিভ ফাংশন হওয়ার কারণে এরা সবাই আসলে ভিতরে ভিতরে চেঞ্জ হয়ে যায়। সো ওই লুপটা কিন্তু এখনো শেষ হয় নাই। এই যে আউটার মোস্ট লুপ, এই লুপটা কিন্তু আসলে এখনো শেষ হয় নাই, যদিও এগুলো থেকে আমরা কল করে ফেরত চলে আসছি এখান থেকে। সো এই লুপটা কিন্তু এখনো চলতেছে। সো অ্যাজ আ রেজাল্ট এখন আমাদের যেটা হবে, এটা ডিএফএস ভিজিট কল হবে। এই ডিএফএস ভিজিটের কল কিন্তু অন্য কোনো ডিএফএস ভিজিট থেকে আসে নাই। এই ডিএফএস ভিজিটের কলটা আসতেছে হচ্ছে এই যে প্রথম যে ডিএফএস বেস যে ফাংশনটা, এখান থেকে। এই ডিএফএস ফাংশনটাই তো আসলে ডিএফএস ভিজিটগুলোকে কল করছে, আবার ডিএফএস ভিজিটগুলা আরও ডিএফএস ভিজিট কল করছে। প্রথম ডিএফএসটাই হচ্ছে এখন, মানে আমরা তো শুরু করেছিলাম, তো এখন যেহেতু সবগুলো ডিএফএস ভিজিট থেকে ফেরত চলে আসছি, ও এখন ডিএফএস ভিজিট কল করবে। এই যে ডিএফএস ভিজিট কল করলো, কল করার সাথে সাথেই হচ্ছে দুইটা চেঞ্জ, কালার এবং ঢোকার টাইম। তারপর ওর যারা অ্যাডজাসেন্ট আছে ওদের উপরে ডিএফএস ভিজিট কল করবে, তো কল করলো এটাতে, ওরও দুইটা চেঞ্জ, এই কালার আর হচ্ছে টাইম। তারপর হচ্ছে আশপাশে যারা আছে অ্যাডজাসেন্ট চেঞ্জ করার চেষ্টা করবে। আশপাশে তো কোনো হোয়াইট কেউ নাই, তো যার জন্য ও শেষ, এটাও শেষ। এটা হচ্ছে ডিএফএস এর সিমুলেশন। এবং ডিএফএসটা আমরা এখানে রিকার্সিভ ভাবে কেন করলাম, কেন হচ্ছে আমরা ওই কিউ ইউজ করলাম না, স্ট্যাক ইউজ করলাম না, এটার কারণটা হচ্ছে আসলে এখানে, মানে আমরা হচ্ছে চাচ্ছি এই প্যাটার্নে ওই ডিসকভারি টাইম যেটা বা ঢোকার টাইম আর ফিনিশ টাইম, এই টাইম দুটো যাতে আসে, ডিসকভারি টাইম আর হচ্ছে ফিনিশ টাইম আসে। কিন্তু মানে সেই প্যাটার্নে যদি আমরা চিন্তা করি তাহলে কি হবে, এটা আসবে 1, তাই না? প্রথমে হচ্ছে একটা একটা করে 1, তারপর হচ্ছে ও হচ্ছে কল করবে রিকার্সিভলি, তো তখন হবে এটা 2, তারপর ও হচ্ছে কল করবে রিকার্সিভলি, এটা হবে হচ্ছে 3, তারপর ও কল করবে এটাকে রিকার্সিভলি, এটা হয়ে যাবে হচ্ছে 4, তারপর হচ্ছে এখান থেকে শেষ হবে 5, 6, 7, তারপরে আবার এখান থেকে ও কল করবে রিকার্সিভলি 8, 9, 10, এখন আবার ব্যাক করবে 11, 12, 13, 14। এইভাবে হচ্ছে আমাদের আসলে টাইমিংগুলো আপডেটেড হওয়ার কথা। বাট আমরা যে কিউ এর অ্যাপ্রোচটা করেছি, মানে শুরু বিএফএসটা যে আমরা বানিয়েছি, ওখানে কিন্তু এখানে যে সমস্যাটা মানে হচ্ছে না, সেটা হচ্ছে আমি কিন্তু এখানে ব্যাক করতেছি, তাই না? আমি এই যে 14টা যখন বানিয়েছি বা এখানে যখন 7 বানিয়েছি, আমি 2 বানানোর সময় এখানে একবার ছিলাম, আবার এগুলো চেঞ্জ করে ব্যাক করার সময় যে 7 যখন হয়েছে, আমি আরেকবার এখানে আসছি। বাট তোমরা যদি ওই বিএফএস এর সিমুলেশনটা একটু জাস্ট খেয়াল করে দেখো, ওখানে কিন্তু ওই একজন, এই যে যেমন যে ব্ল্যাক হয়ে গিয়েছে ওর কাছে কিন্তু আর কখনো আসে না, এবং ওর কিন্তু কোনো চেঞ্জও হচ্ছে না। মানে এখানে আসলে যখন কিউ থেকে বের করি, মনে করো কিউর জায়গায় স্ট্যাক, তাহলে ডিএফএস হয়ে যেত। তো ওই স্ট্যাক থেকে তুমি যদি কাউকে বের করতা, ওর ওই সময় তোমার হচ্ছে মানে সবকিছু আপডেট করা লাগতো, ঢোকার টাইম, বের হওয়ার টাইম, কালার, এভরিথিং। সো আমাদের এই রিকার্সিভ ফাংশনের যে সুবিধাটা হচ্ছে যে একটা ইসে আমরা দুইবার আসতেছি, আমরা এখানে যদি স্ট্যাক ব্যবহার করে করতাম, এটা আসলে হইতো না। আমরা চলো এখানে একটু কুইকলি দেখে নিই কেমনে হচ্ছে না। এই যে দেখো, মনে করো তাহলে যেটা হতো যে প্রথমে তো তুমি এস কে হচ্ছে স্ট্যাকের ভিতরে রাখতা, তারপর কি এস কে তুমি বের করতা, এস কে বের করার পরে হচ্ছে ওর যত অ্যাডজাসেন্ট যারা যারা আছে ওদেরকে স্ট্যাকে রাখতা, আর কে, টি কে, এস কে কিন্তু বের করে দিতাম। এস কে যে বের করে দিয়েছি আমরা, তাহলে কি হতো, ওর জাস্ট ঢোকার টাইমটা করতো, কালারটা হইতো, বাট এই টাইমটা কিন্তু আমরা আর সেট করতে পারতাম না। তো যেহেতু এই টাইমটা আমরা সেট করি নাই, আমাদের উচিত আরেকবার এই এসটাকে পাওয়া, বাট এস তো আমরা কি এখান থেকে বের করে দিয়েছি। এরপরে হচ্ছে নেক্সট হচ্ছে আমরা স্ট্যাক থেকে যে এটাকে নিব টি, টি নিলে ওর হচ্ছে যে দেখো টাইম তো আসলে এটা হতো হচ্ছে 2, কালার একটা দিতাম এই যে গ্রে, এটা এখনো সেট হয়নি, এটা তো যে ফিরে এসে সেট হওয়ার কথা। তারপরে যে এখানে দেখো ওর হচ্ছে অ্যাডজাসেন্ট কারা কারা, এক্স, সো নেক্সট হতো এক্স, এক্সকে আমরা নিলাম, এক্স হতে হচ্ছে 3 কোয়েশ্চেন মার্ক, তারপরে হচ্ছে এক্স এর যত অ্যাডজাসেন্ট যারা আছে ওদেরকে হচ্ছে আমরা নিতাম এখানে, যেমন এখানে আসতো হচ্ছে জেড, জেড আসতো,
জেড আসছে হচ্ছে 4 কোয়েশ্চেন মার্ক। এখন কাহিনী হচ্ছে যে আমরা আসলে কি চাচ্ছিলাম যে এই যে এটা হবে 1, এটা 2, এটা 3, 4, তারপর এটা 5, 6, 7 এই প্যাটার্নে যাতে চেঞ্জ হয়, যেটা আমরা যে আগের বার এই পাশে করেছিলাম। কিন্তু এই যে আমি একবার টি কে যে বের করে দিচ্ছি বা এই যে এক্স কে বের করে দিচ্ছি, ওটা তো আসলে কি ছিল যে এর ভিতরে ঢুকানো, তারপরে হচ্ছে ঢোকানোর পরে হচ্ছে ওকে কোনো একটা সময় বের করা, বের করে ওর সব ভ্যালুগুলোকে আপডেট করা, দেন আর ওটাকে কখনো আমরা আসবো না। সো এখানে যে দুইবার আসার দরকার হয়, এই দুইবার আসাটা এই স্ট্যাক রাখলে আসলে করতে পারতাম না। এটা ডিস্টেন্সের জন্য আমরা ইজিলি করতে পারতাম, কারণ ডিস্টেন্স তো আসলে একবার আসলেই হয়। বাট এই যে ফেরত যাওয়ার টাইম বা ফিনিশ টাইম, এটার জন্য আসলে আমাদের রিকার্সিভ কলটাই লাগতেছে, কারণ দুইবার আসা লাগতেছে, যেটা আমরা রিকার্সিভ কল দিয়ে করতে পারতেছি। এই নর্মাল স্ট্যাক ইউজ করলে কিন্তু আমরা আসলে দ্বিতীয়বার এটাকে আর অ্যাক্সেস করতে পারছি না। তো এটা এমনি জাস্ট বলার, জেনে রাখার জন্য যে কোশ্চেন আসতেই পারে কেন আমরা স্ট্যাকটা ইউজ করতেছি না, কারণ হচ্ছে যে এই এই দুটা প্রপার্টির জন্য, এই যে ডিসকভারি টাইম আর ফিনিশ টাইম, ঢোকার টাইম আর ফেরত যাওয়ার টাইম। সো নেক্সট দিন আমরা এই ডিসকভারি টাইম আর ফিনিশ টাইম দিয়ে হচ্ছে এই যে টপোলজিক্যাল সর্টিংটা দেখব। এটা দেখলে আমাদের মোটামুটি গ্রাফের এগুলা কমপ্লিট। গ্রাফ কালারিংটা আছে, এটা সময় হলে ইনশাল্লাহ আমরা ইয়ে করে ফেলবো, বাট মেইন যেগুলো আউটলাইন অনুযায়ী আছে এটার অনুযায়ী আমাদের আসবে হচ্ছে নেক্সট ডিসজয়েন্ট সেট। সো এরপর আমরা টপোলজিক্যাল সর্টিং আর হচ্ছে ডিসজয়েন্ট সেটটা পড়বো। তোমাদের কারো কি কিছু জিজ্ঞেস করা আছে এখন? নাকি ঘুমায় আছি, মানে কেউ কি আছি? জি স্যার। স্যার আপনার মেইল অ্যাড্রেসটা কি দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, দেওয়া যাবে। আমি তো এই যে আমার ইসে তো দিয়ে দিয়েছি, কোর্স আউটলাইনে তো আছে। স্যার কোর্স আচ্ছা। csc.uau.ac.bd কোর্স আউটলাইনে আছে, প্রোফাইলে আছে। আচ্ছা, আর তোমরা এই যে সময় চেয়েছিলা এই শনিবার পর্যন্ত, যেহেতু তোমাদের মিড টিট ছিল, সো এই যে আমি তোমাদের সময় মানডে পর্যন্ত, এটার পরে কিন্তু আর বাড়ানো যাবে না, হ্যাঁ? মানডে 10টা পর্যন্ত, রাত 10টা 10 PM এর মধ্যে এটা আপডেট করে ফেলো। সো ইউ হ্যাভ অ্যাবাউট 1 day and 13 hours লেফট। তো আই থিঙ্ক এই টাইমটা তোমাদের জন্য আর সমস্যা হবে না, যেহেতু এক্সাম একবারে হচ্ছে আমাদের সেই ফ্রাইডেতে। এটা কিন্তু লাস্ট, তোমাদের কিন্তু আরেকটা অ্যাসাইনমেন্ট আছে, এটা তোমরা জমা দিয়ে দাও, তারপরে হচ্ছে আরেকটু কন্টেন্ট তোমাদের দেখানোর পরে দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা দিব। আচ্ছা, আর কিছু কারণ? ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে এন্ড করে দিই। আমরা এমনি তোমাদের অ্যাটেন্ডেন্স তো নেওয়া হচ্ছে না, বাট নেক্সট ক্লাস থেকে আই থিঙ্ক অ্যাটেন্ডেন্সটা নেওয়া শুরু করব, কারণ সিচুয়েশনটাই তো আসলে মানে এরকম যে অনলাইন, আর আমি খুবই মানে চাচ্ছি যে অফলাইন হয়ে যাক তাড়াতাড়ি, আমারও অনেক কিছু খুবই ইজি হয়ে যাবে যদি, এবং তোমাদেরও অনেক কিছু ইজি হবে। সো নেক্সট ক্লাস থেকে অনলাইন হলেও, অফলাইন হলে তো নিবই, অনলাইন হলেও আমরা অ্যাটেন্ডেন্স নিব না। তো ঠিক আছে, তাহলে তোমাদের সাথে নেক্সট দিন ইনশাল্লাহ